করোনা ভাইরাসের হামলায় বিপর্যস্ত পুরো পৃথিবী। উৎপাদন ব্যাহত, জীবন জীবিকা নিয়ে চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। রপ্তানি আয় কমেছে, আমদানি হ্রাস পেয়েছে। এক রেমিটেন্স তথা প্রবাসী আয় ছাড়া বাংলাদেশের অর্থনীতির প্রায় সব সূচকই হয়েছে নেতিবাচক। ব্যবসা বাণিজ্য, পর্যটন খাত, পরিবহন, হোটেল রেস্তোরাঁ ব্যবসা এখনো মন্দা চলছে। এমন পরিস্থিতিতে 2021-22 অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। ফলে স্বাভাবিকভাবেই বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে শুরু হয়েছে বাজেট তৈরির কাজ। আমাদের আজকের আয়োজন তারুণ্যের বাজেট ভাবনাতে আমরা কথা বলবো সেসব চ্যালেঞ্জ এবং এর থেকে উত্তরণের উপায় নিয়ে। আপনাদের সাথে আমি আছি তাহাজিব হাসান, আর আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব ডক্টর গৌরগোবিন্দ গোস্বামী। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব ফারুক মেহেদী, অর্থনীতিবিদ ডক্টর মাহবুল হাকিম ও অন্যান্য আলোচকগণ। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ওয়েবনিয়ারে। প্রথমে আমি চলে যাব ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সিনিয়র প্রভাষক জনাব আব্দুল লতিফ সুমনের কাছে। তিনি আজ কথা বলবেন ট্যুরিজম বাজেট নিয়ে। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আপনাকে। দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম বাংলাদেশ টাইমস কর্তৃক আয়োজিত তারুণ্যের বাজেট ভাবনা অর্থ বছর 2021-22 শীর্ষক ওয়েবিনারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ টাইমসকে অসংখ্য ধন্যবাদ। আজকের বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর গৌরগোবিন্দ গোস্বামী স্যার, বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং সঞ্চালক জনাব তাহাজিব হাসানকে আবারও ধন্যবাদ। আজকে আমি আলোচনা করব ট্যুরিজম নিয়ে। আমরা জানি বিশ্বে পর্যটন হচ্ছে একক বৃহত্তম কর্মসংস্থান ভিত্তিক শিল্প। গত 5 বছর ধরে পৃথিবীতে প্রতি 4টি নতুন চাকরির মধ্যে একটি নতুন চাকরি সৃষ্টি করছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। আর বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে ভ্রমণ ও পর্যটনের অবদান হচ্ছে মোট কর্মসংস্থানের 2.9%। আর পর্যটনকে কাজে লাগিয়ে অর্থনীতি সমৃদ্ধ করছে অনেক দেশ, অথচ ব্যাপক সম্ভাবনা থাকার পরও আমরা ট্যুরিজমকে তেমন ভাবে কাজে লাগাতে পারছি না। সেই ক্ষেত্রে সরকারি সহায়তার ক্ষেত্র এখনো সম্ভাবনাময়, এই খাতটি উপেক্ষিত অনেকটাই। যথাযথ পরিকল্পনা, সঠিক দিক নির্দেশনার অভাবে এগোচ্ছে না দেশের পর্যটন খাত। এমন পরিস্থিতি হতাশাজনক। তার উপর করোনার এই করুণকালে সারা বিশ্ব এক কঠিন সময় পার করছে এবং বিশ্ব অর্থনীতিতে নেমে এসেছে এক ধরনের স্থবিরতা। আর এই স্থবিরতার সাথে সাথেই, এই মহামারীর সাথে সাথেই প্রথম যে কার্যক্রমটি বন্ধ হয়ে যায় সেটি হচ্ছে পর্যটন। এক সময় পৃথিবী আবার শান্ত হবে, তাই ভবিষ্যতের জন্য এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে এবং আমাদের আসন্ন বাজেটে এ নিয়ে পরিকল্পনা এবং দিক নির্দেশনা থাকতে হবে। বেসামরিক বিমান পর্যটন, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে আমরা জানতে পেরেছি যে এই খাতে ক্ষতির পরিমাণ 14,000 কোটি টাকা। আর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী এ পর্যন্ত এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট 40 লাখ জনবল বেকার হয়ে পড়েছেন এবং তাদের উপর নির্ভরশীল কমপক্ষে 1.5 কোটি মানুষ আছেন কঠিন বিপদের মধ্যে। সরকার বিভিন্ন শিল্পের জন্য প্রণোদনা ঘোষণা করছে, সেখানে পর্যটনের মতো বৃহৎ শিল্পটি রয়ে গেছে অবহেলিত। তাই আমাদের দরকার পর্যটনের জন্য আলাদা বাজেট ঘোষণা করা, কারণ পর্যটন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বড় বিষয় হতে পারে বাংলাদেশের জন্য, হতে পারে অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার।
পর্যটন শিল্পকে অর্থনৈতিক খাত হিসেবে উন্নত সমৃদ্ধ করার জন্য মাননীয় জনাব প্রধানমন্ত্রী। সুমন, আপনাকে একটু জি, করছি, আপনি আলোচনাটা সংক্ষিপ্ত করুন, আর 20 সেকেন্ডের মধ্যে আপনি আপনার আলোচনাটা শেষ করবেন আশা করছি। আচ্ছা। আমাদের জাতীয় বাজেট খুব একটা পর্যটন বান্ধব নয়। আমরা চাই পর্যটন বান্ধব কর্মপরিকল্পনা ভিত্তিক সমন্বিত বাজেট। বিশেষ করে আমাদের বাজেটের বিশাল অংশ ব্যয় হয় এভিয়েশন খাতে এবং ট্যুরিজমের খাতে বরাদ্দ যথেষ্ট নয়। এই জন্য ট্যুরিজমের জন্য আলাদা বাজেট এখন সময়ের দাবি। অন্তত বাজেটে বড় ধরনের বরাদ্দ প্রয়োজন এই শিল্পকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য। আর কিছু যেরকম হচ্ছে করোনার ফলে এই খাতের যে 40 লাখের অধিক বেকার, সেই জন্য তাদের জন্য বিশেষ প্রণোদনা দরকার এবং আমাদের ট্যুরিজম শিল্পকে বিদেশিদের কাছে ব্র্যান্ডিং করার জন্য পর্যাপ্ত বরাদ্দ দরকার, যেটা আমাদের এখানে নেই। আর পর্যটকদের আকৃষ্ট করার জন্য কিশোরগঞ্জ এবং সিলেট অঞ্চলের হাওরের নয়নগ্রাম সৌন্দর্য দেখার জন্য হাওর ইকো ট্যুরিজম গড়ে তোলার জন্য আলাদা বরাদ্দ রাখা দরকার এই বাজেট। আমরা সেটাই আশা করছি এবং পর্যটন শিল্পকে টিকিয়ে রাখার জন্য পর্যটন খাতের সমস্যা এবং কিভাবে সেগুলো থেকে নিজেদের উত্তরণ করা যায় তার জন্য পর্যটন গবেষণার প্রতি গুরুত্ব দিতে হবে এবং এই জন্য আলাদা বরাদ্দ দরকার। পরিশেষে সবার সুস্থতা কামনা করে এবং আবারও বাংলাদেশ টাইমসকে ধন্যবাদ জানিয়ে ট্যুরিজম শিল্প নিয়ে আসন্ন বাজেটে আমাদের প্রত্যাশার উপর বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব আব্দুল লতিফ সুমন আপনার সুন্দর বক্তব্যের জন্য। এবার আমরা যাব ডিসিসিআই উপনির্বাহী সচিব মোহাম্মদ মুসলিউদ্দিনের কাছে। তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বাজেট প্রত্যাশা নিয়ে কথা বলবেন। জনাব মুসলিউদ্দিন, আমরা আমাদের আলোচকগণের জন্য আমরা সময় রেখেছি 3 মিনিট। আশা করছি আপনি 3 মিনিটের মধ্যে আপনার কথা শেষ করবেন। ধন্যবাদ। এত বিশাল একটা বিষয়, মাত্র 3 মিনিট। যাই হোক, আমি চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রধান অতিথি গৌর গোবিন্দ গোস্বামী, বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ মাহবুবুল হাকিম শোভন, জনাব ফারুক মেহেদি, জনাব তাজিব হাসান, সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাংলাদেশ টাইমস এবং বাংলাদেশ অ্যানালিস্ট গ্রুপ কর্তৃক আয়োজিত তারুণ্যের বাজেট ভাবনা অর্থবছর 2021-22 শীর্ষক আজকের এই ওয়েবিনারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আনন্দিত এবং আন্তরিক ধন্যবাদ জানাই তরুণদেরকে নিয়ে বাজেট বিষয়ক এই ধরনের প্রোগ্রাম করার জন্য। আপনারা সবাই নিশ্চয় জানেন, সম্মানিত অতিথিবৃন্দ, ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প উদ্যোক্তা দেশের কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র হ্রাস এবং টেকসই অর্থনৈতিক বিকাশে অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিল্প খাতে মোট কর্মসংস্থানের 80%ই আসে সিএমএসএমই খাত থেকে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের সিএমএসএমই খাত সমূহ আর্থিক ও নীতিগত পৃষ্ঠপোষকতার অভাবে তাদের সম্পূর্ণ দক্ষতা ও সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারছে না। এর মধ্যে কোভিড-19 মহামারীতে সিএমএসএমই খাত বিকারগ্রস্ত অবস্থা এমন যে তাদের আর উঠে দাঁড়ানোর অবস্থা নেই। যদিও আমাদের সরকার থেকে প্রধানমন্ত্রী 21,500 কোটি টাকা প্রণোদনার ব্যবস্থা করেছেন, কিন্তু দুঃখের বিষয় 2021 সালের মার্চের 31 তারিখ পর্যন্ত 72.3% ঋণ বিতরণ সম্ভব হয়েছে। এই ঋণ বিতরণকে সম্পূর্ণ করার জন্য জুন 2021 পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। সম্মানিত সুধী, অর্থনৈতিক এই কঠিন সময়ে এমন একটি বাজেট প্রয়োজন যা করোনা পরিস্থিতিকে সামাল দিয়ে দেশীয় অর্থনীতিকে আরো সুসংগঠিত করে তোলে। তাই প্রান্তিক জনগোষ্ঠী, মানুষের স্বাস্থ্যসেবা, সিএমএসএমই ও বেসরকারি খাতের পুনরুদ্ধার, অর্থনৈতিক চাহিদা মাথায় রেখে এই বিশেষ বাজেট তৈরি করা দরকার, যার মূল লক্ষ্য হবে বিনিয়োগ ও কর বান্ধব একটি সমৃদ্ধ অর্থনীতি। আসন্ন বাজেট প্রণয়নের লক্ষ্যে আমি সিএমএসএমই খাত বান্ধব কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রণোদনা প্যাকেজের আওতায় সুবিধা পেতে পারে সর্বোচ্চ 1 থেকে 2% উদ্যোক্তা। বাকি আরো 99 থেকে 98% উদ্যোক্তার জন্য আমাদের প্রয়োজন নতুন কোনো বাজেট থেকে বরাদ্দ অথবা নতুন কোনো উদ্যোগ। সিএমএসএমই ঋণ বিতরণের ব্যবস্থা দেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে, যেটাই তাদের পরিচালনা ব্যয় বৃদ্ধি করে তুলছে। তাই এই অতিরিক্ত ব্যয় বৃদ্ধির লাঘবের জন্য সরকার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে ট্যাক্স সুবিধা প্রদান করতে পারে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পগুলোকে রপ্তানি পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণের জন্য আরো ঋণ সুবিধা দেওয়া প্রয়োজন এবং স্থানীয়ভাবে তৈরি ক্যাপিটাল মেশিনারিজের উপর
ভ্যাট মৌকুব করে এই শিল্পকে আরো এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। সিএমএসএমই খাতে সহজ শর্তে অর্থায়ন এবং অর্থের বিকল্প উৎস অনুসন্ধান করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে বিকল্প অর্থায়নের ব্যবস্থা করার জন্য ট্রেড ডিসকাউন্টিং প্ল্যাটফর্মের বাস্তবায়ন করা যেতে পারে, যার মাধ্যমে একজন ক্ষুদ্র ব্যবসায়ী নগদ টাকা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সংগ্রহ করতে পারবে। অপ্রাতিষ্ঠানিক খাতের সিএমএসএমই যারা আছে তাদেরকে প্রাতিষ্ঠানিক খাতে রূপান্তরের জন্য একটি অ্যাপস তৈরি করা যেতে পারে, যার মাধ্যমে তাদের দৈনন্দিন কেনা বেচার তথ্য লিপিবদ্ধ করা যাবে এবং 3 মাস বা 6 মাসের ব্যবসায়িক লেনদেনের ভিত্তিতে তাদেরকে অর্থায়নের আওতায় আনা যেতে পারবে। পণ্যের মান, ডিজাইনের উন্নতিকরণ এবং আন্তর্জাতিক মানের পণ্য তৈরির জন্য সুনির্দিষ্ট প্রশিক্ষণ, প্রযুক্তি আয়ত্তকরণ ও ক্লাস্টার ভিত্তিক সিএমএসএমইর উন্নয়নে একটি দীর্ঘমেয়াদী খাত ভিত্তিক কর্মসূচি গ্রহণ এবং বাজেটে বরাদ্দ রাখা প্রয়োজন। সিএমএসএমই খাতে সুনির্দিষ্ট কোনো ডেটাবেজ না থাকায় কোন খাতের কি অবস্থা, শহরাঞ্চল, গ্রামাঞ্চল বা উপজেলা পর্যায়ে কি পরিমাণ প্রতিষ্ঠান আছে, তাদের ক্ষতির পরিমাণ কি এবং তাদের কি ধরনের সহায়তা প্রয়োজন তা সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তাই সিএমএসএমই এর জন্য একটি সুনির্দিষ্ট ডাটাবেস তৈরির লক্ষ্যে এবারের বাজেটে একটা বরাদ্দ রাখা খুবই জরুরি। খুব শীঘ্রই আমরা হয়তো প্রণোদনার দ্বিতীয় প্যাকেজের বাস্তবায়ন দেখতে পাবো। এক্ষেত্রে তার পরিমাণ অন্ততপক্ষে আরো 50% বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে সিএমএসএমই খাতের পুনরুদ্ধারের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা অনুদান হিসেবে এবারের বাজেটে বরাদ্দ রাখা যেতে পারে। এক্ষেত্রে যেসব খাতে অব্যয়িত অর্থ রয়ে গেছে সেসব খাতে বরাদ্দ কমিয়ে সিএমএসএমইতে বরাদ্দ বাড়ানো যেতে পারে। সর্বোপরি আমরা বলতে পারি 2026 সালের মধ্যে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে আমরা উঠতে যাচ্ছি। তাই আমাদের সিএমএসএমই সেক্টরের উন্নয়ন এবং পণ্যের মান আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তোলার নিমিত্তে গবেষণা ও উন্নয়নের বাজেট অতীব জরুরি। অন্যথায় বিশ্ববাজারে আমাদের টিকে থাকা কঠিন হয়ে দাঁড়াবে। আমি আশা করছি সরকার আগামী অর্থ বছরে বাজেটের মাধ্যমে সিএমএসএমই খাতের যৌক্তিক চাহিদা সমূহ বিবেচনা করবে এবং অর্থনীতির প্রাণ ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করবে। সবাইকে আমার বক্তব্য শোনার জন্য অত্যন্ত ধন্যবাদ। আশা করছি সরকার হয়তো এই বিষয়গুলো বিবেচনা করে দেবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বাংলাদেশ টাইমসকে। ধন্যবাদ মোহাম্মদ মুসলিউদ্দিন আপনার চমৎকার বক্তব্যের জন্য। আরো ধন্যবাদ যে আপনি নির্ধারিত সময়ের মধ্যে আপনার বক্তব্য শেষ করেছেন। এবার আমরা যাব বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের গবেষণা সহযোগী জনাব মোহাম্মদ হারুন রশিদের কাছে। উনি আজকে কথা বলবেন ট্যাক্স এবং ভ্যাট নিয়ে। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি শুরুতে ভূমিকা না বলেই আমাদের আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে আমার শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজস্ব আহরণ এবং রাজস্ব আহরণের বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করে হচ্ছে ট্যাক্স এবং ভ্যাটের উপর। কারণ বাংলাদেশের প্রধানতম রাজস্ব আসে ভ্যাট থেকে, যা হচ্ছে প্রায় 36% এবং ট্যাক্স থেকে আসে 33% এবং 20 থেকে 22% আসে হচ্ছে ভ্যাট থেকে। আমরা যদি এই ট্যাক্সেশন বিষয়টা আলোচনা করি তাহলে আমরা শুরুতেই দেখব যে বর্তমান সরকার ট্যাক্স বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমাদের ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে লোয়েস্ট বা সর্বনিম্ন। আমরা দেখতে পারি যে যেখানে নেপালের মতো দেশে 25.29% ট্যাক্স জিডিপি রেশিও, সেখানে বাংলাদেশের মতো দেশে মাত্র 7.59% হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও। অর্থাৎ আমরা শুরুতেই একটা ইঙ্গিত পেয়ে যাচ্ছি যে বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও বাড়ছে না, হয়তো কোনো কারণে। এটা হতে পারে হয়তো ট্যাক্সের মাত্রা বেশি, অর্থাৎ ট্যাক্সের হার বেশি, অথবা ট্যাক্সেশন সিস্টেমটা একটু জটিল। তো এবার আমরা আসি বাংলাদেশের ট্যাক্সের হারের বিষয়ে। আমরা দেখি যে কর্পোরেট ট্যাক্সের আগে আমরা একটু ইন্ডিভিজুয়াল ট্যাক্স নিয়ে আলোচনা করতে চাই। যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সর্বনিম্ন করের ইন্ডিভিজুয়াল ট্যাক্সের লিমিট হচ্ছে 5 লাখ টাকা, যেখানে হচ্ছে বাংলাদেশে 3 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অবশ্যই এটি গত বছর বাড়ানো হয়েছে, এর আগ পর্যন্ত তা 2.5 লাখ টাকা পর্যন্তই ছিল। ফলে দেখা যাচ্ছে যে নিম্ন আয়ের মানুষ যারা আয় করছেন তারা কিন্তু বেশি হারে ট্যাক্স দিচ্ছেন। বিষয়টা এরকম যে যিনি বছরে 3 লাখ টাকা আয় করেন তিনি তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ে এবং ভোগে যে টাকাটা ব্যয় করেন নিশ্চয়ই তার 80 বা 70%। তাহলে দেখা যাচ্ছে যে এই 70%-এর মধ্যে আমরা যদি অ্যাজিউম করে নেই যে 35% বা 36% হচ্ছে ভ্যাট থেকে আসে, তাহলে এই 70%-এর ব্যয়ের মধ্যে তিনি পরোক্ষভাবে ভ্যাট প্রদান করছেন। অন্যদিকে যে অবশিষ্ট 20% তার গচ্ছিত সম্পদ রয়ে গেছে সেখান থেকে তিনি হচ্ছে ট্যাক্স প্রদান করছেন। তাহলে দেখা যাচ্ছে যে নিম্ন আয়ের মানুষের উপর বেশি পরিমাণে ট্যাক্সের চাপ পড়ে যাচ্ছে।
তাই আমরা আশা করব যে এই এই 3 লাখ টাকা স্ল্যাবকে বাড়িয়ে যদি অন্তত পক্ষে 4 লাখ টাকা করা হয়, তাহলে এই করোনা পরিস্থিতিতে যারা নিম্ন আয়ের মানুষ বা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ তাদের জন্য বোঝাটা হ্রাস পাবে। এবার আমরা আসি ব্যবসা বাণিজ্যের কর্পোরেট ট্যাক্সের বিষয়। বাংলাদেশে আমরা দেখতে পাই যে গত কয়েক বছর বেসরকারি বিনিয়োগ 22 থেকে 23% সীমাবদ্ধ। এর প্রধানতম কারণ হচ্ছে অতিরিক্ত কর্পোরেট ট্যাক্স। বাংলাদেশে বর্তমানে কর্পোরেট ট্যাক্স মোর অর লেস অন এন এভারেজ আমরা বলতে পারি যে সেটা 32.5%, অথচ কর্পোরেট কর হার বিশ্বে গড় হবে 23.8%, এশিয়ার গড় হবে 21.13% এবং OECD দেশে হচ্ছে 23%। ইভেন কি ভারতে আমাদের কর্পোরেট ট্যাক্সের হার 25%, পাকিস্তান 29%, শ্রীলঙ্কায় 28%। আবার এখানে একটি বিষয় দেখা যাচ্ছে যে বাংলাদেশের কর্পোরেট ট্যাক্স হার যেভাবে বেশি, ঠিক তেমনি যদি লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে বলি, অর্থাৎ শেয়ার মার্কেটে যে সমস্ত কোম্পানি লিস্টিং হয় সাধারণত তারা এই আশায় লিস্টিং হয়, নিবন্ধিত হয় যেন তাদের কর্পোরেট ট্যাক্সের হার যারা অনিবন্ধিত প্রতিষ্ঠান তাদের তুলনায় যেন কম থাকে। আমরা দেখি যে শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানির 25.2% হারে 25% হারে বাংলাদেশে একটি কোম্পানিকে ট্যাক্স দিতে হয়, অথচ নন লিস্টেড যে কোম্পানিটি তাকে 32.5% হারে ট্যাক্স দিতে হয়। একটি শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানিকে তার কমপ্লায়েন্স বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের খরচ পোহাতে হয়, অথচ একটি নন লিস্টেড কোম্পানিকে তত খরচ পোহাতে হয় না। মাত্র 7.5% যদি এভাবে লিস্টেড এবং নন লিস্টেড গ্যাপ রাখে, তাহলে আমরা দেখি যে শেয়ার মার্কেটে নিবন্ধিত হওয়ার যে উৎসাহ সেটি মানুষের মধ্যে হ্রাস পাবে। আরেকটি বিষয় যেটি খুবই আলোচিত সমালোচিত হচ্ছে সেটি হচ্ছে কালো টাকা বৈধ করার বিষয়ে কথা বলা হচ্ছে। আমরা গতবার অনেক অর্থনীতিবিদ সুপারিশ করেছিলেন যে দেশের অর্থনীতি সচল রাখার জন্য কালো টাকা। রশিদ, আপনি একটু সংক্ষেপে একটু শেষ করবেন আপনার সময়। আমি সংক্ষেপে শেষ করছি যেন কালো টাকা শেষ করে দিন। জি, যেন কালো টাকা বৈধ করার সুযোগ প্রদান করা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে কালো টাকা বৈধ করার সুযোগ উৎপাদন খাতে এবং রিয়েল এস্টেট খাতে সীমাবদ্ধ না রেখে ব্যাংকের সেভিং ডিপোজিট সহকারে অন্যান্য যে সমস্ত অনুৎপাদনশীল খাত সেখানে ব্যয় করা শুরু হলো। ফলে দেখা গেল কালো টাকা বৈধ করার যে সুযোগ সেটি সেভাবে কাজে লাগানো গেল না। অন্যদিকে দেখা গেল যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে এলসি সেটি খোলার ক্ষেত্রে নতুন করে ট্যাক্স আরোপ করা হলো, অর্থাৎ সোর্স ট্যাক্স বা উৎস কর আরোপ করা হলো। ফলে দেখা গেল আমরা দেখলাম রমজানের আগে গত বছর আমরা দেখলাম যে হঠাৎ করে ভোজ্য তেলের দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাচ্ছে। তাহলে আমরা ট্যাক্স যখন আরোপ করব অবশ্যই জাতীয় রাজস্ব বোর্ডকে মাথায় রাখতে হবে যেন সাধারণ মানুষের জীবনযাত্রার উপর কোনোভাবেই চাপ না পড়ে। আরেকটি বিষয় ভ্যাট নিয়ে শেষ একটি কথা বলতে চাচ্ছি। ভ্যাটের বিষয়টি হচ্ছে যে ভ্যাটের যে সমন্বয় করার বিষয়, একজন মানুষ যদি ভ্যাট প্রদান করে থাকেন তাকে প্রতি মাসে সমন্বয় করতে হয়, কিন্তু যদি এক মাসে তার 5 লাখ টাকা অগ্রিম ভ্যাট দিয়ে দেওয়া হয়, সে এই 5 লাখ টাকা সমন্বয় করার জন্য তাকে 6 মাস অপেক্ষা করতে হয়। অর্থাৎ প্রথম মাসে তাকে যে পরিমাণ 1 লাখ টাকা যদি সে করে, পরের মাসে তার 1 লাখ টাকা, এভাবে জানুয়ারি থেকে যদি শুরু করে তাহলে স্যার জুন পর্যন্ত সময় চলে যাবে। অর্থাৎ তার গচ্ছিতটা 5 লাখ টাকা যেটা ব্যাংক থেকে সে ঋণ নিয়েছে সেটা যেটা জমা হচ্ছে রাজস্ব বোর্ডের ভ্যাট কমিশন অফিসে, সেটা তার নিতে 5 থেকে 6 মাস লেগে যায়। এভাবে যদি ভ্যাটের যে চাপ বা বোঝাটা বাড়ে তাহলে একজন ব্যবসায়ীকে ব্যবসা করা কঠিন হয়ে পড়ে। এবং সর্বশেষ বলতে হয় যে ভ্যাটের রাজস্ব কর্মকর্তার যে অতিরিক্ত পাওয়ার দেওয়া হয়েছে ধারা 100 অনুযায়ী বিনা নোটিশে পণ্য জব্দ করার ক্ষমতা এবং মূল্য সংযোজন আইন ধারা 82 এবং 83 অনুযায়ী যে অফিসে ঢুকে আপনার তথ্য এবং রিপোর্ট চেক করা, এই বিষয়গুলো যদি সংশোধন না করা হয় তাহলে আসলে ব্যবসার পরিবেশ উন্নয়ন হবে না। আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে বেসরকারি বিনিয়োগ বাড়বে, বিনিয়োগ বাড়াতে সহনশীল এবং রাজস্ব হার কমিয়ে যদি ট্যাক্স বাড়ানো যায়, ট্যাক্সের আয় বাড়ানো যায় তাহলে সেটা সম্ভব। আর একটা বাংলাদেশের মতো গরিব। ধন্যবাদ জনাব মোহাম্মদ হারুনুর রশিদ। ভ্যাট ট্যাক্সের মতো জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি সংক্ষেপে খুব চমৎকার বলেছেন। এবার আমরা চলে যাব ঢাকা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গবেষণা ও উন্নয়ন উপনির্বাহী সচিব জনাব এনামুল হাফিজ লতিফের কাছে। তিনি আজকে কথা বলবেন এলডিসি গ্রাজুয়েশন এবং বাজেটে এর প্রতিফলন নিয়ে আলোকপাত করবেন। থ্যাংক ইউ সো মাচ। শোনা কি যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে আপনাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি বাংলাদেশ টাইমস এবং বাংলাদেশ ইকোনমিস্ট অ্যানালিস্ট গ্রুপকে ধন্যবাদ দিতে চাই আজকের এই প্রোগ্রামটি অর্গানাইজ করবার জন্য, এবং অবশ্যই প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথিদেরকে
আমার শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আমি সংক্ষিপ্তভাবে শেষ করবার জন্য চেষ্টা করব। সো উই অলরেডি নো যে বাংলাদেশ কোন একটা শব্দ আসছে সম্ভবত ওখান থেকে। ওকে, সো বাংলাদেশ আমরা জানি ওয়ার্ল্ড স্টেজে অলরেডি ব্র্যান্ডেড হয়ে থাকে ডেভেলপমেন্ট মিরাকল হিসেবে, যার জিডিপি অ্যাকচুয়ালি 1972 তে ছিল 6.29 বিলিয়ন, which has been already reached at the point of $365 billion in this year. So সেটাকে রিকগনাইজ করে অ্যাকচুয়ালি আমাদের ইউনাইটেড নেশনস কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি UNCDP যেটাকে আমরা বলে থাকি, সেটা রিকমেন্ড করেছে বাংলাদেশকে সেকেন্ড ট্রাইএনুয়াল রিভিউর পরে যে বাংলাদেশ হ্যাজ অলরেডি মেট অল দি 3 ক্রাইটেরিয়াস দ্যাট আর নিডেড টু fulfill for the graduation of being a developing country. So Bangladesh by 2026 is going to be leveled as a developing country. তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যখন আমরা স্ট্যাটাসটা এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে লিফট আপ করছে, সাথে সাথে কিছু চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস আসলে চলে আসে। আমরা যদি প্রথমেই দেখি যে আসলে বাংলাদেশের ইকোনমিক স্ট্রেংথটা অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে, সেই জায়গা থেকে আমরা দেখতে পারবো যে স্ট্রেংথটা আমাদেরকে ইউএনসিডিপির রিপোর্টে রিফ্লেক্টেড হয়েছে, সেটাই আসলে আমাদেরকে সাজেস্ট করেছে, আমাদের গভর্নমেন্টকে সাজেস্ট করেছে করোনাকালীন এই পরিস্থিতিতে 23 স্টিমুলাস প্যাকেজেস ইন টোটাল নেয়ার মতো করে ব্রেভারি দেখানোর জন্য। ইন টোটাল বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ টেকেন 23 স্টিমুলাস প্যাকেজেস, যার মনিটারি ভ্যালু আছে 1,24,053 crore টাকা। ইটস এ হিউজ কম্পেয়ার টু দ্য ইকোনমিক সাইজ অফ বাংলাদেশ। সো এটা একটা বোল্ড মুভ ছিল, বাট দেয়ার আর মেনি থিংস টু ডু টু অ্যাড্রেস দি চ্যালেঞ্জেস অফ বিং এ ডেভেলপিং কান্ট্রি গ্রাজুয়েটিং ফ্রম দি এলডিসি ব্র্যাকেট। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যে চ্যালেঞ্জেসগুলো আছে, খুব মেজর চ্যালেঞ্জেস যদি বলতে হয়, অ্যাজ ইফ টাইম অ্যালোকেশনটা খুব কম, only 3 minutes to 4 minutes. সো যদি খুব মেজর চ্যালেঞ্জ বলতে হয়, সেটা হচ্ছে 6.7% ট্যারিফ, যেটা আমাদেরকে ইউএস মার্কেটে আমরা এখন দিচ্ছি না, ইন টোটাল ওভার দি এক্সপোর্ট বাস্কেট সেটা আসলে ইম্পোজ হবে নতুন করে 6.7% ট্যারিফ, কম্পেয়ার টু ভিয়েতনাম যেটা আসলে আমাদেরকে, বা আদার কম্পিটিং কান্ট্রিজ যেটা আসলে আমাদেরকে একটু পিছিয়ে দিতে পারে। অ্যান্ড ইউ মার্কেটে যেটা হবে, ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেটে 27 ম্যান্ডেটরি কমপ্লায়েন্সেস ইস্যুজ চলে আসবে, যেটা ম্যান্ডেটরি এনফোর্সমেন্ট দেখা দিবে। চিপসে আমরা যে ওয়েবারটা পেয়ে থাকি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টসে, সেটা আসলে ইম্পোজড হবে, এবং এলডিসি থেকে চলে গেলে যেটা আমাদের একটা ধারণা ছিল যে 2033 1 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ একটা ওয়েবার পাবে, সেটা আসলে অ্যাভেল করতে পারবে না। চায়না 2020-তে লাস্ট ইয়ারে একটা ডিএফকিউএফ একটা ফ্যাসিলিটি দিয়েছিল বাংলাদেশকে, সেটা আসলে এলডিসি হিসেবে বাংলাদেশ পেয়েছিল। যখন বাংলাদেশ এলডিসি থেকে গ্রাজুয়েট করে যাবে 2026-এ, জাস্ট আফটার 5 years, বাংলাদেশ উইল বি নো লঙ্গার be able to enjoy that facility. সো এই হচ্ছে মেজর চ্যালেঞ্জেস। অ্যান্ড আমরা জানি যে পাশাপাশি ওডিএ যেগুলো আছে, আমাদের লোন যেগুলো আছে, সেগুলোতে আসলে ইন্টারেস্ট বেড়ে যেতে পারে বা কন্ডিশনস আরো বেড়ে যেতে পারে। সো দিস থিংস আর অলরেডি দেয়ার। সো এই চ্যালেঞ্জেস ওভারঅলি যদি আমাদেরকে বাজেট অ্যাজ এ মেজর ফিসকাল ইন্টারভেনশন, গভর্নমেন্ট ইন্টারভেনশন হিসেবে যদি আমি বিবেচনা করে বলতে যাই যে এটা আসলে কিভাবে আমি বাজেট দিয়ে অ্যাড্রেস করবো ট্যাকেল করার জন্য অ্যান্ড ওভারকাম দিস সিচুয়েশন, সো সেখানে আমাকে বলতে হবে কয়েকটা পার্সপেক্টিভ থেকে। একটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা আসলে লং টার্মে বাংলাদেশকে ফ্যাসিলিটেট করবে এই চ্যালেঞ্জেসগুলো মোকাবেলা করে আবার গ্লোবাল স্টেজে কম্পিটিটিভ হওয়ার জন্য। অ্যান্ড অবভিয়াসলি যে মেটারগুলো আছে ডাব্লিউটিওতে বাংলাদেশের সাথে এখন কনকারেন্ট ইস্যুস যেগুলো আছে, সেগুলোকে বাংলাদেশের ইন্টারেস্টকে প্রোটেক্ট এবং সেফগার্ড করার জন্য, এবং সেভাবে হোল বোর্ডকে আসলে একই পেজে নিয়ে আসার জন্য লবিং করতে হবে ডাব্লিউটিওতে। সেটার জন্য আসলে বাজেটে আমাদের অ্যাড্রেস করা দরকার, বাজেট অ্যালোকেশন দিয়ে। তো সেটা যদি স্পেসিফিক্যালি বলতে হয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, ইউ উইল সি যে বাংলাদেশ যখন 2026-এ চলে যাবে, এবং জনাব লতিফ, আপনি একটু অল্প সময় 10 থেকে 15 সেকেন্ড শেষ করুন। শিওর। সো 2026-এ বাংলাদেশ কিন্তু আসলে আর এক্সপোর্ট ক্যাশ ইনসেন্টিভ দিতে পারবে না অ্যাকর্ডিং টু ডাব্লিউটিও লজ। তো সেটাকে আসলে আমাদেরকে অ্যাড্রেস করার জন্য আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড ইনোভেশন অ্যাক্টিভিটিসে বাংলাদেশের
কোম্পানিজ যেগুলো আছে, প্রাইভেট সেক্টর যেগুলো আছে, সেখানে আসলে আমাদের রিসার্চ সাবসিডিজ দিতে হবে, অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডিজাইনিং, নিউ মার্কেট অপরচুনিটি ট্যাপ করার জন্য আসলে সেটাকে অন্যভাবে ক্যাশ ইনসেনটিভ না দিয়ে, এক্সপোর্ট ক্যাশ ইনসেনটিভটা না দিয়ে আমাদেরকে দেখতে হবে রিসার্চে কিভাবে আমাদেরকে সেই ইনসেনটিভটা দেওয়া যায় ডিরেক্টলি, হুইচ ইজ অ্যালাইন্ড উইথ দি WTO রুলস। তো বাজেটে সেটাকে অ্যাড্রেস করার জন্য এই সবচেয়ে ভালো, যত আর্লি শুরু করা যায় ততই ভালো, বিকজ প্রাইভেট সেক্টরও সেটা নতুন পলিসিকে অ্যাবজর্ভ করার মতো করে, সাস্টেন করার মতো করে, সেই অনুযায়ী স্ট্র্যাটেজি সাজানোর মতো করে রেডি হতে হবে। এর বাইরে আমাদের দেখতে হবে ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজ এবং নলেজ পার্ক এস্টাবলিশ করার জন্য, সেটার জন্য আমাদের গভর্নমেন্টের আসলে বাজেট থাকা দরকার। WTO-তে লবিস্ট আসলে আমাদেরকে ডিপ্লয় করতে হবে যেভাবে হোক, বিকজ আমরা জানি যে Annex 7 যেটা আছে, সাবসিডি এবং কাউন্টার ভেলিং মেজার যেটা এগ্রিমেন্ট যেটা আছে WTO, সেটার আন্ডারে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান এরা ডেভেলপিং, অ্যাপার্ট ফ্রম পাকিস্তান এরা ডেভেলপিং কান্ট্রি হওয়ার পরও তারা কিন্তু ওই সাবসিডিটা দিতে পারে, সেই প্রভিশনটা ফুলফিল না করলেও। সো বিকজ অফ মেনি থিংস, অ্যান্ড পার্ট অফ দ্যাট ইজ লবিং। সো Annex 7-এ কিভাবে বাংলাদেশকে ইনক্লুড করা যায় WTO এর সেই এগ্রিমেন্টের আন্ডারে, সেটা আমাদেরকে দেখতে হবে। সেটার জন্য আসলে বাজেট বরাদ্দ। ধন্যবাদ হাফিজ লতিফ, আপনার চমৎকার বক্তব্যের জন্য। খুব সুন্দর বলেছেন আপনি। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচক ওনার কাছে। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য জনাব আলতাফ হোসেন। তিনি আজ কথা বলবেন ব্যবসায়িক পরিবেশ ও বাজেট ব্যয়ের স্বচ্ছতা নিয়ে। জনাব আলতাফ হোসেন। ধন্যবাদ। আজকের ওয়েবিনারে উপস্থিত প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত আলোচক বৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সেটা হচ্ছে যে বাজেটে আমার প্রত্যাশার জায়গা হচ্ছে মাত্র দুটি। একটি হচ্ছে যে বাজেটে স্বচ্ছতা বৃদ্ধি, এবং এই বাজেটের মাধ্যমে আমরা কিভাবে পরিবেশ সৃষ্টিতে অধিকতর ভূমিকা পালন করতে পারি। আমি যখন বাজেটে স্বচ্ছতা বৃদ্ধির কথা বলবো, তখন হয়তো এক ধরনের ইলিউশন চলে আসে, সেটা হচ্ছে যে শুধুমাত্র বাজেট ব্যয়ের স্বচ্ছতার ব্যাপারটি বলবো, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। আসলে বাজেটে জনগণের ইচ্ছার কতটুকু প্রতিফলন হচ্ছে, অর্থাৎ বাজেট কতটুকু অংশগ্রহণমূলক হলো, সেটা হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। বাজেট দেবার আগে বা বাজেট দেবার পরে বাজেটের তথ্যসমূহ কতটুকু অ্যাভেলেবল হচ্ছে, বাজেট কতটুকু জবাবদিহিতামূলক হচ্ছে, বাজেটের বাস্তবায়নের গুণগত মান কেমন হচ্ছে, এসবের সমষ্টিগত ফলাফলটাই হচ্ছে কিন্তু বাজেটের স্বচ্ছতা। আর ডেফিনেটলি আমাদের এই বাজেটের যে স্বচ্ছতার ঘাটতি রয়েছে, তা যদি আমরা একটি ইন্ডেক্স পর্যালোচনা করি, সেটা হচ্ছে যে আমেরিকা ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ IBF 2019 সালে একটি জরিপ পরিচালনা করেছিল, যাতে বাংলাদেশ 119টি দেশের মধ্যে 79তম দেশ হয়েছিল, যেখানে প্রশ্ন ছিল মোটামুটি বাজেটের স্বচ্ছতা কেমন, জনগণের অংশগ্রহণ কেমন, এবং বাজেট সম্বন্ধে জনগণের ভাবনাটা কি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়াতে পাকিস্তান বাদে বাংলাদেশের বাজেট স্বচ্ছতায় বাংলাদেশের অবস্থান সবচেয়ে কম। আফগানিস্তান বলি, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, সবার বাজেট প্রণয়ন থেকে শুরু করে বাজেটের এভরিথিং আমাদের থেকে অনেক বেশি স্বচ্ছ। সেক্ষেত্রে বাজেটের স্বচ্ছতার ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই একটা ডিজিটাল রেজিস্টার মেনটেন করতে পারি একটা ওয়েবসাইটের মাধ্যমে, এবং এই রেজিস্টারে সবার অ্যাক্সেস থাকবে, যে কোথাকার কেমন বাজেট হলো যে কেউ এটার অ্যাক্সেস নিয়ে দেখতে পারবে। তাহলে কিন্তু এটা অনেকটাই সহজ হয়ে যায়। তো স্বচ্ছতার সাথে যেটা আসে সেটা হচ্ছে জবাবদিহি। তো জবাবদিহিতার প্রশ্নটা শুধু যে বাজেট প্রণয়নকারী কর্তৃপক্ষের সেটাও না, আমরা যে বিভিন্ন ধরনের অ্যালোকেশন দিচ্ছি বাজেটে, সেসব অ্যালোকেশন গুলো প্রপারলি খরচ হচ্ছে কিনা, এতে প্রত্যেক অর্গানাইজেশনই জবাবদিহিতার আওতায় আনা দরকার। দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই খরচ বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন সংস্থার, আলটিমেটলি তারা খরচ করতে পারছে না। আমি মনে করি যারা খরচ করতে পারছে না তাদেরকে সেই খরচ কমানো দরকার। আর আরেকটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করি, আমাদের দেখা যায় প্রথম প্রান্তিক একদমই ব্যয় নেই বাজেটের, বাট দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের তুলনায় চতুর্থ প্রান্তিকে গিয়ে ব্যয় হঠাৎ করে 30-40% বেড়ে যায়। এই জায়গাটায় কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আসলে যে এই যে বাজেটের যে খরচ বা ব্যয় হচ্ছে, এটা কি গুণগত মান আমরা এনশিওর করতে পারছি কিনা। স্বচ্ছতার সাথে আরেকটি ব্যাপার আমি মনে করি জড়িত, সেটা হচ্ছে যে প্রেডিক্টেবিলিটি, অর্থাৎ আমরা কতটুকু প্রেডিক্টেবল বাজেট পাচ্ছি সেটা আমাদের জানা দরকার। কারণ এই প্রেডিক্টেবিলিটির সাথে ব্যবসায়িক পরিবেশ সুনিপুণ ভাবে জড়িত। কারণ হচ্ছে যে বিজনেসে যারা আসেন তারা অনেক হিসেব নিকেশ করে আসেন। এখন হচ্ছে যে এজ অফ টাইমটা হচ্ছে যে ইনফর্ম ডিসিশনের সময়। এই জায়গায় আমাদের বৈদেশিক বিনিয়োগের ব্যাপারটিও আছে।
আমি মনে করি বাজেট প্রেডিক্টেবিলিটির ক্ষেত্রে আমাদের বড় ব্যর্থতা রয়েছে। দেখা যায় যে আগামী ৩ তারিখে বাজেট দিবে, বাজেট দেওয়ার পরে ভ্যাট, ট্যাক্স, ফি, সারচার্জ বেড়ে গেছে, কি একটা হুলস্থুল কাণ্ড। তো আমার নিবেদন থাকবে যেন এটা আগে থেকে প্রেডিক্টেবল হয়, স্থানীয় বিনিয়োগ বলি, বৈদেশিক বিনিয়োগ বলি, যেটাই হোক সেটা যেন আমরা এখান থেকে আহ আরো বেশি আকর্ষণ করতে পারি, আমরা যেন এটা নিশ্চিত করতে পারি। কারণ আমাদের একটা ব্যাপার মনে রাখতে হবে, আমাদের ইকোনমিক অর্থনৈতিক সক্ষমতার সাথে আমাদের ব্যবসায়িক সক্ষমতা অনেক বেড়ে গেছে। এখন আমাদের ব্যবসায়ীরা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে এই লোকাল মার্কেট থেকে। আর এখন আমরা কিন্তু সপ্তম পঞ্চম পরিকল্পনা বার্ষিকী থেকে অষ্টম পঞ্চম পরিকল্পনা বার্ষিকীর দিকে যাচ্ছি। তো এই জায়গাটায় স্থানীয় বিনিয়োগ বলি, বৈদেশিক বিনিয়োগ বলি, এগুলোর উপর অন্যতম এক ধরনের জোর দেওয়া হয়েছে। তো মনে করছি যে আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ যেন অনেক বেশি প্রেডিক্টেবল হয়, এখানে যেন অনেক সহজে বৈদেশিক বিনিয়োগ আসে। আমার এই প্রত্যাশাটা থাকবে এই বাজেটে, যেন এই হুটহাট পলিসি চেঞ্জেস গুলো না হয়। আর সর্বোপরি এই বাজেট যেন হয় কোভিড উত্তরণের বাজেট, আমরা যেন প্রবৃদ্ধির দিকে বেশি না তাকাই। ৮ হলো না 10 হলো সেটা বিবেচ্য বিষয় না, কিন্তু এই কোভিড উত্তরণের মাধ্যমে আমরা কোভিড পরবর্তী বিশ্বে কতটুকু সক্ষমতা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দেখাতে পারবো সেটাই বিবেচ্য বিষয়। ধন্যবাদ সবাইকে। হ্যালো। হ্যালো। সামিনা মান্নান, আপনার মাইকটাকে আনমিউট করে কথা বলুন। জি, থ্যাংক ইউ। না, আমি আপনার কথাটি শুনতে পাচ্ছিলাম না। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, জি, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। তারুণ্যের বাজেট ভাবনা অর্থ বছর 2021-22 ওয়েবিনারে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশ টাইমস এর সম্মানিত সম্পাদক এবং আজকের আলোচক বৃন্দর মাঝে যোগদান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই করোনা মহামারীর মাঝে এবং বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে এই বছরের বাজেটটি আসলে অনেকটা গুরুত্বপূর্ণ, আর এর মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় ছিল গত বছরের বাজেট থেকে। তাই আমি বিশেষভাবে আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকে আলোচনা সভার আয়োজন করার জন্য। তো এই পর্যন্ত আমার যে আলোচক বৃন্দ ছিল তারা সব ইস্যুগুলি মোটামুটি ভালোভাবে কভার করেছে, এলডিসি গ্রাজুয়েশন থেকে ব্যবসায়িক পরিবেশ, ক্ষুদ্র মাঝারি শিল্পের যে ট্যাক্স ব্যাট ইস্যুটা থাকে, প্লাস পর্যটনের ব্যাপারে। তো এই সব কিছুর সাথেই কিন্তু নারীর ক্ষমতায়ন এবং নারী উদ্যোক্তাদের বিশেষ সম্পৃক্ততা রয়েছে। তো আমি এই ইস্যুটাকে আজকে হাইলাইট করতে চাচ্ছি আমাদের বাজেট প্রত্যাশার ক্ষেত্রে। তো প্রথমে বলে নিতে চাই, আমাদের কিন্তু আসলে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথে আমাদের ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে আছি। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে ভৌগোলিক গতিশীলতা বলেন বা শিক্ষাগত যোগ্যতা বলেন বা মাইক্রো ক্রেডিটের যে একটা এনভায়রনমেন্ট আমাদের এখানে তৈরি হয়েছে, প্লাস রাজনৈতিক ক্ষেত্রে বা আর্থসামাজিক ক্ষেত্রে আমরা কিন্তু অনেক দূরই এগিয়ে গিয়েছি, যেটা একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আমাদের মধ্যে আছে। কিন্তু তারপরেও একটা জিনিস, মানে করোনার জন্য হোক বা এটা কি বলে আমাদের যে গতিশীলতার একটা কি বলে সংকুচিত হয়েছে, এটার মাধ্যমে হোক না কেন, আমরা দেখেছি যে গত অর্থ বছরে কিন্তু আমাদের বিশ্বে জেন্ডার গ্যাপ মানে এর মধ্যে আমাদের অবস্থান ছিল 50তম। বাট খুব দুঃখের বিষয় হচ্ছে এই বছরের রিপোর্টে কিন্তু আমরা এটা কমে গিয়ে মানে আমাদের 15 ধাপ আমরা আসলে পিছিয়ে গিয়েছি। সো 65th কান্ট্রি এখন, 50 থেকে এখন 65th কান্ট্রিতে। তো এটা কেন হয়েছে? ডিসপাইট যে আমাদের জেন্ডার বাজেট কিন্তু আমরা প্রত্যেক বছরই দেখছি, অনেক বছর ধরে আমাদের বাংলাদেশের বাজেটের সাথেও কিন্তু জেন্ডার বাজেটটা থাকে, যেটা মহিলাদের বা নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এটা বিশেষ ভূমিকা পালন করে। এগুলি 41টা মিনিস্ট্রির আন্ডারে বাজেট অ্যালোকেশনটা থাকে। বাট তারপরও আমরা দেখতে পাচ্ছি যে কিছু ইস্যুস কিন্তু আমাদের রয়ে গিয়েছে, যে ফর এক্সাম্পল আমি স্পেসিফিক রেকমেন্ডেশনসেই চলে যেতে চাচ্ছি বিকজ সময় স্বল্পতা। যে যেমন আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2018-19 অর্থ বছরে আমাদের বা জেন্ডার বাজেটের জিডিপির কন্ট্রিবিউশন ছিল 5.5%, যেটা টোটাল ছিল 1,58,000 কোটি টাকা।
আর যেটা বেড়ে 2021-22 গত অর্থ বছর মানে এই কারেন্ট অর্থ বছরের বাজেটে এটা 6% অফ জিডিপি রয়েছে, যেটা 1,69,000 কোটি টাকা। তো এখানে আমার যেটা মনে হয় যে বাজেটের ক্ষেত্রে, বাজেটের যেটা এর আগে আমার আগের বক্তা বলে গিয়েছেন যে আমাদের স্বচ্ছতা এবং আমরা যেটা কোয়ার্টারলি ইম্বার্সমেন্টটা দেখি, তো ওখানে আমরা দেখলাম যে প্রথম 2 কোয়ার্টারে কিন্তু আসলে এতটা বাজেট অ্যালোকেশন হয় না বা এতটা আমরা রেজাল্ট দেখতে পাই না, যেটা আমাদের সেকেন্ড, থার্ড আর ফোর্থ কোয়ার্টারে আমরা দেখতে পাই। তো এখানে আই থিঙ্ক একটা ট্রান্সপারেন্সি দরকার আছে। পাশাপাশি আমার কাছে মনে হয় যে মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্রে আমরা করোনার কালীন একটা সময় দেখেছি যে কোনো স্পেসিফিক কিন্তু জেন্ডার বা মহিলাদের জন্য অ্যালোকেশন ছিল না গত বছর যে স্টিমুলাস প্যাকেজটা অ্যানাউন্স হয়েছে। এরপরে দেখা গেল মাঝামাঝি একটা 100 কোটি টাকার বরাদ্দ সিএসএমই সেক্টরের যে অ্যালোকেশনটা আছে ওটা থেকে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাট যেটা মোডালিটিস যেগুলি ইম্পর্টেন্ট, যে এখন আমরা বলছি যে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের উপরে কিন্তু স্টিমুলাস প্যাকেজের লোনগুলি ডিসবার্সমেন্ট হয়েছিল, কিন্তু এটাতে কিন্তু মহিলারা সুবিধা বঞ্চিতই রয়ে গেল, তারা কিন্তু এই সুবিধাটা নিতে পারলো না। সেকেন্ড জিনিস আমার কাছে মনে হয় যে ইউজুয়ালি আমরা যখন জেন্ডার বাজেটিং করি বা আমরা যখন রিজাল্টসগুলি দেখি, রিজাল্টসগুলি কিন্তু ইউজুয়ালি সোশ্যাল ইন্ডিকেটরের উপরে থাকে, যে আমরা কত কোটি টাকা ঋণ প্রদান করলাম বা কত কোটি টাকা আমরা সহায়তা প্রদান করলাম, কিন্তু এটার রেজাল্ট কি, এটার ইম্প্যাক্ট কি, এটার উপরে কিন্তু কোনো ডেটা নেই। সো আমার মনে হয় যে স্পেসিফিক জেন্ডার রিলেটেড ডেটা এর গবেষণার উদ্যোগ প্রয়োজন করা অবশ্যই জরুরি আমাদের। আর যেটাকে আমরা বলি যে একটা টার্ম আছে এভিডেন্স বেসড বাজেটিং, যে আমি গত বছরের যে পারফরমেন্স ওইটা নির্ণয় করে গত বছরের প্রজেক্টগুলি কেন ফেল করলো এটাকে আইডেন্টিফাই করে আমি নেক্সট বছরের বাজেটের, এই আগামী অর্থ বছরের বাজেটের উপরে আমরা পরিকল্পনা করবো, যেটার জন্য আই থিঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়েছে কমিউনিটি মোবিলাইজেশন। আমরা বাজেটের ক্ষেত্রে যেটা দেখেছি বেশিরভাগ সময় কিছু সংক্ষিপ্ত আলোচনা হয়, ওই আলোচনার উপরে বৃদ্ধি করে আমাদের বাজেট নির্ণয় করা হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে কমিউনিটি মোবিলাইজেশন প্রথম কোয়ার্টার থেকেই করা উচিত রেগুলারলি, যেটাতে চেম্বার অফ কমার্স বলেন, বিজনেস কমিউনিটি বলেন, নারী ভিত্তিক যে অ্যাসোসিয়েশনস গুলি আছে তারা বলেন, তাদের ইনপুটস গুলি নিয়ে তাদের আসল মূল সমস্যাগুলি কোথায়, কোথায় প্রজেক্টগুলি বাধাগ্রস্ত হচ্ছে, কোথায় আমরা রেজাল্ট পাচ্ছি না, ওগুলিকে নির্ণয় করে আমার মনে হয় বাজেটগুলি করার প্রয়োজন, এটাই আমাদের প্রত্যাশা। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যখনই বাজেটের কোনো প্রোগ্রামস করি এগুলিকে মিনিস্ট্রিতে ভাগ করা হয় আর সবগুলি প্রজেক্ট মিনিস্ট্রির থ্রুতেই হয়, কিন্তু যে একটা সোশ্যাল ইনভলভমেন্ট বা আমাদের কমিউনিটি এঙ্গেজমেন্ট ওটা কিন্তু আমরা এতটা দেখি না। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে একটা সিস্টেম অফ চেঞ্জ, কি ইন্ডিকেটরস, যে আমরা প্রজেক্টসগুলি যখন করি তখন আমরা প্রথম থেকে মূল সমস্যাটা আমাদের ইউজুয়ালি পলিসি স্পেসে বা বাজেট স্পেসে একটা জিনিস হয় যে আমরা আগে থেকে সলিউশন ডিসাইড করিনি, কিন্তু আমাদের কোনো মানে সার্ভে বা রিসার্চ বা অ্যাকচুয়ালি জেন্ডারের মানে মহিলা উদ্যোক্তাদের আসল কি সমস্যা। আমাদের হাতে সময় খুবই কম, আমার জাস্ট লাস্ট একটা রেকমেন্ডেশনই আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, জাস্ট একটা মিনিটই আমি রিকোয়েস্ট করছি। হ্যাঁ, ওটা হয়েছে যে আমার কাছে মনে হয় যে ইউজুয়ালি আমরা যখন মানে আমি যখন ডিটেলস দেখছিলাম যে জেন্ডার বাজেটে আমরা যখন অ্যানালিসিস করি মহিলাদের ইনিশিয়েটিভস গুলি স্পেশালি ট্রেড রিলেটেড, এখন আমরা এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাচ্ছি, আমরা দিকে যাচ্ছি, তো আমাদের এক্সপোর্টের এখানে মহিলার সংখ্যা কিন্তু বাড়ানো উচিত, ইন্টারন্যাশনাল ট্রেডে বাড়ানো উচিত, তারপর আমাদের ট্রেড ডাইভার্সিফিকেশন বাড়ানো উচিত, কিন্তু ওটার কিন্তু কোনো স্পেসিফিক ডেটাও নাই। প্লাস হচ্ছে যে ট্রেনিংসগুলি বা যে প্রোগ্রামসগুলি অ্যালোকেশন করা আছে আমি দেখতে পাচ্ছি এগুলি কিন্তু শুধু ট্রেনিং বা ওয়েবিনার বা ওয়ার্কশপের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু আসলে যে বিজনেস এনেবলিং এনভায়রনমেন্ট যে মহিলাদের, এটা শুধু মানে মহিলার এবং এসএমই খাতে স্পেশালি এখানে যে একটা স্পেসিফিক জেন্ডার রিলেটেড একটা অ্যাসপেক্ট থাকবে বা এটার উপরে স্টাডি থাকবে ওটা কিন্তু নেই। আর আমি বলবো যে অবশ্যই এই অ্যাক্টিভিটিসগুলি যাতে সলিউশন সেন্ট্রিক না হয়ে প্রবলেম সেন্ট্রিক হয়, যে প্রবলেমটাকে আমরা অ্যাড্রেস করি, তারপর আমরা ওটার উপরে আসলে সলিউশনটা কি চাচ্ছে বা কি দরকার ওটা ওভাবে আমরা অ্যাড্রেস করি। সো আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আবারও বাংলাদেশ টাইমসকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ সামিনা আপনার চমৎকার বক্তব্যের জন্য। এবার আমরা চলে যাব আমাদের সম্মানিত বিশেষ অতিথিগণের কাছে। প্রথমেই যাব ডক্টর মোহাম্মদ মাহবুবুল হাকিমের কাছে। জনাব ডক্টর মাহবুবুল হাকিম, তিনি দেশ বিদেশে অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছেন, যুক্ত ছিলেন পলিসি মেকিং এ। তিনি আজকে আলোচনা করবেন বাজেট প্রণয়নের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে। জনাব মাহবুবুল হাকিম। ধন্যবাদ তাহজিব হাসান আমাকে আজকের বাংলাদেশ টাইমসের যে ওয়েবিনার এটাতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং
আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধান অতিথি ডক্টর গুরু গোবিন্দ গোস্বামী স্যার এবং বিশেষ অতিথি ফারুক মেহদি ভাই, উনি বিশিষ্ট সাংবাদিক এই ম্যাক্রো ইকোনমিক বিষয়ে, এবং আমার তরুণ আলোচকবৃন্দ অত্যন্ত সুন্দরভাবে আসলে বাজেটের বিষয়গুলা আমাদেরকে অনেকগুলা ডাইমেনশনে আলোচনা করেছেন। তো আমাদের যে প্রণয়নের বিষয়টা, একজন আলোচক একটু আগে বলেছেন যে আমাদের প্রণয়নের বিষয়টা আসলে স্বচ্ছ না। এই কারণে আমি বলছি যে বাজেট হওয়া উচিত গণতান্ত্রিক উপায়ে, যে আমাদের এটা মানে মাস পিপলের একটা পার্টিসিপেশন, কারণ বাজেটটা আসলে আমাদের মাস পিপলের কাছে পৌঁছানোটা বা এদের উন্নয়ন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নটা ইনক্লুসিভ উন্নয়নের জন্য করা হয়। কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে বাজেট প্রণয়নের বিষয়, আমাকে যে বিষয়ে চ্যালেঞ্জের বিষয়ে কথা বলতে বলা হয়েছে, যে প্রণয়নের দিকে আমরা আসলে অর্থ মন্ত্রণালয় এবং সংসদ লেজিসলেটিভ যে বাজেটের যে কয়েকটা ধাপ আছে, প্রথমে যে প্রণয়ন যে প্রিপারেশনটা নেওয়া হয়, এরপরে এটা লেজিসলেটিভ এজেন্সি মানে আমাদের জাতীয় সংসদে যায়, এরপরে হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশন এন্ড দেন অ্যাকাউন্টেবিলিটি এন্ড আদার্স। কিন্তু আমাদের দেখা যাচ্ছে এই যে সমন্বয়, যে অর্থ মন্ত্রণালয় আমাদের যে আইনে যেটা করা আছে, মানে সংসদ সদস্যরা বা যারা আমাদের গণতান্ত্রিক পার্টিসিপেটরি যারা স্টেক হোল্ডার, তারা কিন্তু অর্থমন্ত্রীর কাছে চাইতে পারেন না তথ্যগুলা। দেখা যায় অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয় যেসব ডেটা প্রোভাইড করে সংসদে, মানে এবং যে ধরনের অ্যাগ্রিগেটেড ডেটা প্রোভাইড করে, ওইখানে আসলে মাইক্রো বা ডিসএগ্রিগেটেড লেভেলে কথা বলা বা আসলে কারা পাচ্ছে, কোন দিকে বাড়ানো হবে, এই বিষয়টা আসলে ক্লিয়ার না, স্বচ্ছ না। এবং এমন একটা ডকুমেন্টস প্রোভাইড করা হয় যে ডকুমেন্টস দিয়ে আসলে সংসদ সদস্যরা একদম স্পেসিফিক কোন কোন খাতে সুবিধা বঞ্চিত আছে বা কোন দিকে আমাদের এই মুহূর্তে করোনাকালীন এই যে বিশ্ব করোনার যে সিচুয়েশনটা, আমাদের এখানে কোন খাতে আমাদের বাড়াতে হবে, ওইভাবে আসলে স্বচ্ছ তথ্য আমরা পাই না। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে বাজেট প্রণয়নের যে একটা চ্যালেঞ্জ, এইটা মোকাবেলার জন্য আমাদেরকে আরো মোর স্ট্যান্ডিং কমিটি এবং লাস্ট একদম জাস্ট বাজেটের আগে তাড়াহুড়া করে ওই তথ্য পৌঁছালে ওইটা নিয়ে আলোচনার সুযোগ থাকে না। একজন আলোচক যেটা বলছেন যে বছরের আমাদের অর্থ বছরের শুরুতেই আমরা ওই বিভিন্ন ধরনের আলোচনা এবং যা করা এটা শুরু করে দিতে হবে, একদম মানে ডিসএগ্রিগেটেড একদম ব্যবসায়ী সংগঠন থেকে শুরু করে অন্যান্য এই আলোচনাগুলো স্টার্ট করা পরবর্তী বাজেটের জন্য আগামী জুলাই অগাস্ট থেকে শুরু করা উচিত। এবং এইটার জন্য আসলে সংসদে আমি মনে করি প্রণয়নের ক্ষেত্রে অনেকগুলো স্ট্যান্ডিং কমিটি করা উচিত, এবং অর্থ মন্ত্রণালয় এই প্রত্যেকটা ডকুমেন্টস যেটা ভবিষ্যতের জন্য প্রিপেয়ার করবে, ওইটা স্ট্যান্ডিং কমিটিতে আগে যাবে, তখন ওইটার একটু চুলচেরা বিশ্লেষণ হবে, তখন গিয়ে সংসদে ফাইনালি পাস করা হবে। একটা বিশাল বাজেটের অনেক কাগজপত্র একটা এমন সময় সংসদে দেওয়া হয় এবং তাড়াহুড়ো করে যেটা করা হয়, এটাতে আসলে গণতান্ত্রিক বা ইনক্লুসিভনেসটা প্রণয়নের ক্ষেত্রে আসে না। এবং আরেকটা ব্যাপার আমি বলি, যেটা নিশ্চয়ই আমাদের ফারুক মেহদি ভাই, উনি সাংবাদিক, উনি এই ব্যাপারে বলতে পারবেন, যে আমাদের দুইজন আলোচক যেটা বলেছেন যে আমাদের থার্ড কোয়ার্টারে আমাদের ইমপ্লিমেন্টেশনটা বেশি হয়। তো আমি একটা প্রস্তাব, এটা অনেক দিন ধরে বাংলাদেশে চলে আসছে, আমাদের পার্শ্ববর্তী দেশও আছে, আমাদের ফিসকাল ইয়ারটা পরিবর্তন করা, মানে আসলে আমি মনে করি একটা খুবই এফিশিয়েন্ট একটা বিষয় হবে যদি এটা সম্ভব হয়। এপ্রিল টু জুন মানে এক কোয়ার্টার আগে আসলে ফিসকাল ইয়ার শুরু, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আছে, তাদের ফিসকাল ইয়ারটা শুরু হয় এপ্রিল এবং শেষ হয় মার্চ মাসে। এটা কেন বলছি, কারণ আমাদের লাস্ট কোয়ার্টারটা হচ্ছে মে জুন মাসে শেষ হয়, এবং মে জুনের দিকে প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়। ওই সময় আমাদের বৃষ্টির সিজন, রেইনি সিজন থাকে। তো ওই একদিকে রেইনি সিজনে ওই একদিকে প্রচুর কাজ, রাস্তাঘাট নতুন করে তৈরি হচ্ছে, এবং যেহেতু আমাদের মোস্ট একটা মানে মেজর কাজ হয় ওই সময়, এই কারণে বৃষ্টির কারণে অনেক ধরনের উন্নয়ন কার্যক্রম আসলে ব্যাহত হয়, কাজের মানও খারাপ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের মার্চ মাসে আমাদের ওয়েদারের সাথে সবকিছুর সাথে সামঞ্জস্য রেখে এপ্রিল টু মার্চ যদি ফিসকাল ইয়ার করা যেত, এটা হয়তো আমাদের দেশের জন্য আরেকটু এফিশিয়েন্ট হতো আর কি। তো এছাড়া হচ্ছে এই তথ্যের কথার পরে হচ্ছে আয়ের খাতের বিষয়টা, যে আমাদের দেখা যায় যে আমরা বাস্তবসম্মতভাবে প্রণয়নের সময়ই আসলে সিচুয়েশন আলোচনা বা পর্যালোচনা করে রাজস্ব আয়ের বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। কারণ আমরা যখন প্রণয়ন করব, আমরা এখনই জানি এই বছর যেটা হয়েছে যে রাজস্ব আদায় ওইভাবে হয় নাই, করোনার অভিজ্ঞতার কারণে আমাদের ব্যবসায়ীরা বিজনেসে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং কর আদায়ের হারও অনেক কমে গেছে, বা রাজস্ব আদায় ওইভাবে আমাদের যে টার্গেট ছিল এটা ফুলফিল হচ্ছে না। তো আমরা এটা ধরে নিতে পারি যে আমাদের রাজস্ব টার্গেট আসলে এই মুহূর্তে ফুলফিল করাটা
বড় ধরনের টার্গেট নিলে এটা ফুলফিল করা পসিবল না এই বর্তমান সিচুয়েশনে। তো আমাদের এই ক্ষেত্রে অনেক আগে থেকে, বছরের একদম শুরু থেকে আমাদের উচিত হচ্ছে প্রণয়নের সময় আসলে আমাদের রাজস্ব আয়ের মানে নেটটা, ট্যাক্স নেটটা বাড়ানো, আরো বেশি মানুষকে। দেখা যায় যে একই ব্যবসায়ী গোষ্ঠী বা যাদের 3 নাম্বার আছে বা যারা ট্যাক্স নিয়মিত দিচ্ছেন তাদের ক্ষেত্রে মানে তাড়াহুড়া করায় যেটা হয়, তাদের ক্ষেত্রেই বারবার তাগদা দেওয়া হয় এবং তাদেরকে হয়রানি করা হয় বেশি বেশি ট্যাক্স দেওয়ার জন্য। কিন্তু আমাদের ট্যাক্স জিডিপি রেশিও যেহেতু অনেক কম এবং আমাদের অনেকগুলো গবেষণা এসেছে আমাদের আসলে যদিও করোনা একটু কমে গেছে হয়তো, কিন্তু আমাদের 5 লক্ষ টাকার আশেপাশে আমাদের কর মানে ব্যয়যোগ্য আয়ের পরিমাণ প্রায় 1 কোটি মানুষের আছে, কিন্তু আসলে ওইভাবে ইনকাম ট্যাক্সটা, ডাইরেক্ট ট্যাক্সটা আসলে আমরা দিচ্ছি না। ভ্যাট বা ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে দেওয়া হলে এটা আসলে গরিবের উপর একটা প্রেসার পড়ে যায়। ডাইরেক্ট ট্যাক্স আমরা এত মানুষ ইনকাম করি, ডাইরেক্ট ট্যাক্সের পরিমাণটা আর একটু বাড়ালে মানুষের মাঝে ওনারশিপ ডেভেলপ করবে, তখন সে বুঝতে পারবে। কারণ ভ্যাট এর মাধ্যমে যখন সে ট্যাক্স দিচ্ছে, সে তার কোয়েশ্চন করার এবিলিটি বা সে যে মানে সে বুঝতে পারছে না সে যে কন্ট্রিবিউট করছে দেশে। যখন একটা লোক সে ডাইরেক্ট ট্যাক্সে যাবে, মানে সরাসরি ইনকাম ট্যাক্স আরো বেশি মানুষ দিবে, তখন হবে কি একটা ওনারশিপ ডেভেলপ করবে, একটা জবাবদিহির একটা পরিবেশ সৃষ্টি হবে। তো এইটা আসলে করা মানে খুবই জরুরি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের বাংলাদেশ সরকার আসলে গত অনেক বছর ধরে আমাদের দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে। আমাদের জিডিপির অনেক বেশি প্রবৃদ্ধি হয়েছে, জিডিপির আকার অনেক বড় হয়েছে, কিন্তু জিডিপির আকারের পাশাপাশি আমাদের বাজেটের সাইজ, আমরা যদিও বলা হয় অনেক বড় উচ্চবিলাসী বাজেট বা অনেক কথা হয়, কিন্তু আপনারা যদি আমাদের জিডিপির সাইজ এবং বাজেটের সাইজ, এই যে রেশিওটা, এটা দেখা গেছে আমাদের অনেক মুক্তিযুদ্ধের পরে যে রেশিওটা ওইভাবে ডেভেলপ করে নাই। কারণ আমাদের যেহেতু জিডিপি অনেক বড় হচ্ছে, আমাদের বাজেটের সাইজ বড় করতে হবে এবং বিশেষ করে এই যে করোনাকালীন সিচুয়েশন, এই ক্ষেত্রে আমাদের স্পেন্ডিংটা আসলে অনেক বাড়াতে হবে। আমাদের কেনশিয়ান অর্থনীতিতে আমরা মানে যারা অর্থনীতি ছাত্র তারা জানেন যে এই ক্ষেত্রে আসলে স্পেন্ডিংটা বাড়ানো, এবং বাংলাদেশের সক্ষমতা আছে আসলে অনেক বেশি স্পেন্ড, দরকার হলে ধার করে বা লোন করে। এটা অনেক ক্ষেত্রে অনেক কথা আসে যে আমরা কি পরিমাণ আমরা ডেটে যেতে পারি, কিন্তু আমি মনে করি রাজস্ব আয়ের খাত বাড়ানো, তার পাশাপাশি আরো আমরা যদি ডেট করে হইলে আমাদের আসলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের কাছে পৌঁছাতে হবে। এবং পৌঁছানোর ক্ষেত্রে এই প্রণয়নেই আসলে কারা সুবিধাভোগী, বা এই ক্ষেত্রে আমরা যে সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বাড়ানো হচ্ছে, এই সুবিধাভোগী মানুষরা দেখা যাচ্ছে ঘুরে ফিরে 50 লক্ষ বা 35 লক্ষ এরকম একটা নাম্বার আছে, এই একটা ডেটাবেস সরকারের কাছে আছে, এদের কাছে সকল সাহায্য পৌঁছায়। এই যে ট্যাক্স মানে সামাজিক সুরক্ষার যে আওতা যা কারা পাবে, ওইটাকে আসলে প্রণয়নের সময়ই আসলে ওই দিকে একটা জোর দিয়ে আমরা কাদের কাছে পৌঁছাতে পারি এই করোনার সময়ে আমরা স্পেন্ডিংটা বাড়াতে পারি, ওইটা আমাদেরকে আসলে দেখতে হবে। এবং আয়ের ক্ষেত্রে শুধুমাত্র রাজস্ব, এই যে আমাদের ট্যাক্স এবং ভ্যাট এবং এই দিকের নজর না দিয়ে আমরা ক্যাপিটাল মার্কেট থেকেও আমরা আসলে অনেক টাকা উত্তোলন বিভিন্ন প্রজেক্টে দেখা গেছে। আমাদের রিসেন্টলি আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা অনুমতি দিয়েছিলেন একটা প্রকল্পের জন্য, ওয়াসার মেবি। তো এই ক্ষেত্রে দেখা যায় 4 গুণ সাবস্ক্রিপশন করেছে, যে একটা মনে করেন আপনারা একটা মেট্রো রেল বা এরকম একটা প্রকল্প নিয়ে ওই টাকাটা আসলে স্টক মার্কেটে ওই কোম্পানিকে এনলিস্টেড করে বা এদের মানুষের কাছ থেকে টাকা নিয়েও কিন্তু এক ধরনের আয় করা পসিবল এবং ডেভেলপমেন্ট বাজেট মানে বাড়ানো যায় আসলে আরেকটা খাত থেকে। তো এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের রাজস্ব ব্যয়গুলা বিশেষ করে নন ডেভেলপমেন্ট বাজেটে না, আমি মনে করি ডেভেলপমেন্ট বাজেট খাতে আরো বেশি ব্যয় করা এই মুহূর্তে প্রয়োজন। এবং আয়ের বিষয়টা অনেক আগে থেকে পরিকল্পনা করতে হয়, না হলে জাস্ট কিছুদিন আগে যেটা হয়েছে আমাদের বাংলাদেশে মেবি প্রায় মাসখানেক হলো যে আমাদের নতুন ওয়ার্ক অর্ডার আসলে মানে বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাত এবং এগ্রিকালচার খাত, যে অগ্রাধিকার ভিত্তিক 2টা খাত আছে, ওই 2টা খাতের বাইরে নতুন ধরনের কোনো প্রকল্পের ওয়ার্ক অর্ডার নেওয়া হচ্ছে না, এটা স্থগিত করা হয়েছে। কারণ আমাদের রাজস্ব আয়টা আসলে ওইভাবে নেওয়া সম্ভব হচ্ছে না, এটা ইন্ডিকেশন করে। এবং জরুরি ভিত্তিতে মানে জাস্ট কিছুদিনের জন্য নতুন ওয়ার্ক অর্ডার বন্ধ করা হচ্ছে। এটা হচ্ছে আসলে বাজেট প্রণয়নের সময় যদি, কারণ আমরা তো জানি বর্তমানে আমাদের দেশের একটা ক্রান্তিকাল যাচ্ছে বা আমাদের করোনাকালীন সিচুয়েশন যাচ্ছে, আমাদের রাজস্ব আয়ের আসল লক্ষ্যমাত্রা খুব উচ্চভিলাষী লক্ষ্যমাত্রা নেওয়া পসিবল না। তো আমাদের আসলে শুরু থেকেই আসলে আমাদের প্রকল্পগুলা কিভাবে অর্থায়ন করা হবে এই বিষয়ে আসলে একটা মানে শুরু থেকেই যে বিভিন্ন মানে ট্যাক্স নেটটা আরো বাড়ানো যায় কিনা ওইটা দেখতে হবে। এবং রাজস্ব আয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে মানুষকে সহজভাবে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে হবে।
ওয়ান পেজেস যারা কম নিম্ন আয়ের মানুষ বা একটু মধ্যবিত্ত, তাদেরকে ওই যে ট্যাক্সের যে কমপ্লিকেশনের কারণে অনেকে ট্যাক্স দিতে চায় না, 3 নাম্বার নিতে চায় না। তো এই ক্ষেত্রে আমাদের ট্যাক্সের যে আমাদের সাবমিশনটা আরো সহজ, অলরেডি কিছুটা সহজ করা হয়েছে, আরো যাতে সহজ করা যায় ওই পরিকল্পনাটা আসলে নেওয়া খুবই জরুরি। তখন মানুষ ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটা মনস্তাত্ত্বিক বিষয়, আমরা যদি ট্যাক্স নেট না বাড়াই, ট্যাক্সের হার কমালে আমাদের ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা আমরা জানি, আমরা তখন দেখা যাবে ট্যাক্সের হার কমালে আমরা সরকার চায় যখন কম মানুষের কাছে ট্যাক্স দিতে হবে, ট্যাক্সের হার বাড়িয়ে তাদের কাছ থেকে সব টাকা রাজস্ব আয় করা হয়। কিন্তু আমাদের উচিত হচ্ছে ট্যাক্সের রেট কমালে আমরা আরো বেশি লোক ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হবে বা ইনক্লুসিভ করা যাবে, তখন আমাদের টোটাল ট্যাক্স রেভিনিউটা বেড়ে যেতে পারে। এই বিষয়টা আসলে বাজেট প্রণয়নের ক্ষেত্রে এই যে মানে যে আমরা চ্যালেঞ্জ গুলা পাই আমরা শেষের দিকে, শুরু থেকে কাজ শুরু করলে আমরা আসলে এই বিষয়ে আমরা ভালো একটা প্রতিফলন দেখতে পাবো শেষের দিকে, তাড়াহুড়া করতে হবে না। আর আরেকটা লাস্ট আমি ফারুক মেহেদী ভাই উনি আরো অনেক বিষয়ে বলবেন, তো যেটা হচ্ছে লাস্ট যে বিষয়টা আমি বলতে চাই যে গরিব মানুষ এবং মধ্যবিত্ত আমরা আসলে এই বাজেটের একটা বিশেষ অংশ আসলে তাদেরকে অর্থায়ন কিভাবে করা যায়, কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায়, এইটা আসলে আগামী কয়েক বছরের বাজেটেই আসলে স্পেন্ডিংটা আসলে ওই খাতে অনেক বাড়াতে হবে এবং স্বচ্ছতা আনতে হবে প্রণয়নের ক্ষেত্রে। তখন আমরা জানতে পারবো আসলে বাজেট কোন খাতে কতটুকু কিভাবে বাড়ানো হচ্ছে। ধন্যবাদ তাজিব, আমি হয়তো পরে আরো অ্যাড করতে পারবো। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মাহবুবুল হাকিম আপনার চমৎকার বক্তব্যের জন্য। আপনি যে বিষয়টি নিয়ে এসেছেন যে বাজেটের সময়টা এগিয়ে দেওয়া, এপ্রিলের দিকে নিয়ে আসা, আমরা একটা সময় এই বিষয়টা নিয়ে আলোচনা শুনেছিলাম, বাট কোনো এক কারণে বিষয়টা নিয়ে পুরোপুরি স্টপ আছে, একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে। এরপরে আমরা যাব আমাদের আরেকজন বিশেষ অতিথি জনাব ফারুক মেহেদীর কাছে। কিন্তু ওনার কাছে যাওয়ার আগে আমরা এই বাজেট নিয়ে বাংলাদেশের কিছু খুঁটিনাটি তথ্য দেখবো একটা প্রতিবেদন থেকে। চলুন আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতির উপর কোভিড-19 প্রভাব বিবেচনায় ৩ জুন নতুন অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব সংসদের সামনে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গত 11 মে এবারের বাজেট অধিবেশন আহ্বান করেন। বাজেট উপস্থাপনের আগে একই দিনে জাতীয় সংসদ ভবনে বসবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। প্রতি বছরই বাজেট পেশ করার আগে মন্ত্রিসভার বিশেষ এই বৈঠক হয়। আগামী 2021-22 অর্থ বছরের বাজেট হবে অর্থমন্ত্রী হিসেবে আ.হ.ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদের ত্রয়োদশ বাজেট। সরকার আগামী 2021-22 অর্থ বছরের জন্য 2,25,324 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে, যা চলতি 2020-21 অর্থ বছরের চেয়ে 20,179 কোটি টাকা বেশি। নতুন এডিপিতে সরকার যোগান দেবে 1,37,300 কোটি টাকা, আর উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ হিসেবে আসবে বাকি 88,024 কোটি টাকা। এই মহামারী পরিস্থিতির মধ্যেও বার্ষিক উন্নয়ন কর্মসূচির পরিমাণ 20,179 কোটি টাকা বেশি। এই সূচক সাদা চোখে দেখলে মনে হবে মহামারী পরিস্থিতির মধ্যে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আমাদের বিজ্ঞ আলোচকগণ অর্থনীতির বিভিন্ন টুলের সাহায্যে বুঝিয়ে দেবেন এই অগ্রগতি কতটুকু সাস্টেইনেবল অগ্রগতি হবে। মানুষের জীবন রক্ষা আর জীবিকার নিশ্চয়তা দিতে অর্থনৈতিক উত্তরণ ভবিষ্যৎ পথ পরিক্রমা শিরোনামে 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়েছিল, যেখানে 6% ঘাটতির কথা বলা হয়েছিল। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। জনাব ফারুক মেহেদী, তিনি সিনিয়র সাংবাদিক, তিনি একজন অর্থনীতি বিষয়ক সাংবাদিক হিসেবে বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। আজকে তিনি আলোচনা করবেন বাজেট প্রণয়নের বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে। জনাব ফারুক মেহেদী। ধন্যবাদ তাজিব, বাংলাদেশ টাইমসের সম্পাদক, আপনার এই সুন্দর আয়োজনের জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য। আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী, মাহবুবুল হাকিম, আমার স্নেহভাজন সহ আরো
বিভিন্ন সেকশনের অভিজ্ঞ এবং বিশ্লেষকরা আছেন, যারা ইতিমধ্যেই কথা বলেছেন বাজেট নিয়ে, এবং আমি খুব মনোযোগ দিয়ে বাজেটের তাদের কথাগুলো শুনছিলাম। খুবই প্রাসঙ্গিক, খুবই যুক্তিসঙ্গত বেশ কিছু বিষয় আপনারা এখানে তুলে ধরেছেন বাজেট নিয়ে। আসলে বাজেটের আমি যদি বাস্তবায়নের দিকে যাই, তার আগে আমি এভাবে বলতে চাই যে আসলে প্রতি বছর আমরা যখন বাজেট আসে, বাজেট নিয়ে এরকম আলোচনা করি, আলোচনা শুনি, আলোচনা দেখি, আলোচনা কভার করি, এবং আমরা দেখি যে প্রতি বছরই এইরকম একটি বাজেট আসে। একটা বলা হয় এই বাজেটটি অনেক উচ্চাবিলাসী, আবার কেউ বলে এটা একটা ঘাটতি বাজেট, কেউ বলে যে বাজেট বাস্তবায়ন করবে, টাকা কোথায়, আবার অনেক কর বসানো হয়েছে বাজেট। একটি মানে রীতি মেনে সরকার যেমন রীতি মেনে বাজেট দেয়, আবার রীতি মেনে আমরা সমালোচনা করি, রীতি মেনে আমরা কিন্তু কথাগুলো বলি। তা আমি বলতে চাই যে আমরা যে বাজেটটি এখন পর্যবেক্ষণ করতে যাচ্ছি, আগামী বাজেটটি, আর বর্তমান যে বাজেটটি আমরা শেষ করতে যাচ্ছি, সম্পূর্ণ বাজেটটি হচ্ছে রীতি মেনে করা। মানে কোনো প্র্যাগমেটিক ওয়েতে বা একটি যুক্তিসঙ্গত বিষয়কে সামনে রেখে বা একটি সিচুয়েশনের কারণে যে একটি বাজেট পরিবর্তন হতে পারে, একটি বাজেটের যে খুলনলচে পাল্টে ফেলার মতো একটা বিষয় হতে পারে, মানুষের নিড, তার চাহিদা, বা আমাদের আর্থসামাজিক অবস্থা, বা যে কোনো সিচুয়েশন যে আমাদের বাজেটকেও প্রভাবিত করতে পারে, এইটা কিন্তু আমরা খুব একটা দেখি না। মানে সেই স্বাধীনতার পর থেকে যে বাজেট, যে গ্রোথ ধরে করা হচ্ছে, এইভাবে এগোচ্ছে। হ্যাঁ, আমরা বলতে পারি যে বর্তমান যে বাজেটগুলো আমরা দেখছি গত এক দশকে বা এক যুগের ভিতরে, এই বাজেটগুলোর যে গ্রোথ অনেক বেশি। প্রাইভেট সেক্টর গ্রোথ হচ্ছে, মানুষের আয় বাড়ছে, সরকারের সক্ষমতা বাড়ছে, বাজেটের সাইজ অনেক বেশি হারে বাড়ছে, এটা ঠিক আছে। কিন্তু আমরা একটি বাজেটকে রিয়েলিস্টিক বাজেট সিচুয়েশনের কারণে সেটা কিন্তু করি নাই। আমরা যে মুহূর্তে এই বাজেট নিয়ে কথা বলছি, সেই মুহূর্তে আসলে পৃথিবী কোন জায়গায় আছে। আমরা একটা করোনাকালীন বিশ্বে বসবাস করছি গত এক বছরের বেশি সময় ধরে। সারা পৃথিবী অবরুদ্ধ, অর্থনীতি অবরুদ্ধ, ম্যানুফ্যাকচারিং ব্যবস্থা অবরুদ্ধ, সেবা খাত অবরুদ্ধ, মানুষ তার জীবন বাঁচানোর সংগ্রাম করছে, জীবিকা তার এখন একদম মানে তার যে টিকে থাকার লড়াই, জীবন এবং জীবিকা দুই দিক থেকে মানুষ একদম নিষ্পেষিত। উন্নত থেকে অনুন্নত, স্বল্পোন্নত সকল দেশ আক্রান্ত। আমরা কিন্তু এইরকম সিচুয়েশন পৃথিবীতে কখনো আসে নাই। সেই রকম একটি সময়ে বাজেট নিয়ে কথা বলছি। আবার আমরা যখন বাজেট নিয়ে কথা বলছি, আমরা সেই আগের মতোই কথা বলছি। আগের একটি বাজেট কি হয়েছে, গত বাজেট ছিল 5,68,000 কোটি টাকা, এই বছর 6,01,000-2,000 কোটি টাকার একটা বাজেট সরকার দিচ্ছে। সরকার একটা গ্রোথ ধরে যেভাবে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাতে এইভাবে থাকে, সেই প্রজেকশন অনুযায়ী কিন্তু বাজেটটা এগোচ্ছে। কিন্তু আমরা কি ভাবছি যে এই বাজেট নিয়ে আমরা যখন কাজ করছি, এই বাজেট নিয়ে আমরা যখন কথা বলছি, তখন অনেক মানুষের চাকরি নাই, অনেক মানুষের খাওয়া নাই, অনেক মানুষের ব্যবসা নাই, ব্যাংকের ইনকাম নাই, সরকারের রাজস্ব নাই, আমদানি নাই, সেবা খাত বসে আছে, হোটেল মোটেল রেস্টুরেন্ট নাই, প্লেন চলছে না, রেল চলছে না, অর্থনীতিটা চলবে কিভাবে? আমরা বলছি সীমিত পরিসরে কারখানা খোলা, সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য খোলা, সবকিছু সীমিত। মানে আমরা না করলে নয়, এইরকম একটা সিচুয়েশনে গত এক বছরের বেশি সময়, এবং এই গত কয়েক মাসে আরো বেশি। আমরা ভারতের যে প্যান্ডামিক সিচুয়েশন, যে ওরসেন অবস্থায় আছে, সেই সিচুয়েশন নিয়ে আমরা আতঙ্কিত। আমরা আমাদের করোনা আক্রান্ত কমছে, আমাদের মৃত্যু কমছে, আমরা খুব ভাবছি যে আমাদের হয়তো আক্রান্ত করবে না, কিন্তু আমরা এও ভাবছি যে কোনো সময় আমাদের কিন্তু আঘাত করতে পারে। সরকারের ভেতরে এই কিন্তু টেনশন আছে, যে কারণে আপনি দেখেন এই যে 22-23 তারিখের পরে আবারও কিন্তু 6 দিন লকডাউন দেওয়া হয়েছে। তার মানে আমরা একটা কঠিন অবস্থার মধ্যে আছি। সরকারও বুঝে, সবাই বুঝে, কিন্তু যখন সরকার আবার বাজেট বানাইতে যাচ্ছে, তখন কিন্তু আবার ওই গতানুগতিক বাজেট। গতানুগতিক কেন? কারণ ওই যে 5,68,000 থেকে আমি গ্রোথ ধরে 6,02,000 কোটি টাকার বাজেট। আমার এডিপি, সংশোধিত এডিপি আমার কত ছিল? 1,97,000 কোটি টাকা। সেটা থেকে আমি আবার 2,25,000 কোটি টাকা বাড়ালাম। আমার ঘাটতি আমরা আবার 6.5% নিয়ে যাচ্ছি, 6% থেকে। আবার এনবিআর কে বলছি যে আমাদের এই ফিসকাল বাজেট বানানোর জন্য, সেখানে কি হচ্ছে আমি সেটা বলবো। তার আগে আমি বলছি যে এই বাজেটটা
গতানুগতিক, ফাইন্যান্স মিনিস্ট্রি গতানুগতিক বৃত্ত থেকে বাইর হতে পারে নাই। তাদের উচিত ছিল একটি অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া, মানে মানুষের জীবন জীবিকা অর্থনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সার্বিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজেট মানে কমপ্লিটলি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মিনস বিজনেস, ইকোনমি, এভরিথিং, যেটা হার্ট অফ দ্য ইকোনমি, ব্লাড অফ দ্য ইকোনমি। আমার পোর্টে আমার পণ্য, আমার র মেটেরিয়ালস ঠিক মতো আসছে না, আমার কমোডিটি আসছে না, আমার যেখানে সোর্স কান্ট্রি সেখানে প্যান্ডামিক, আমার ব্রাজিলে প্যান্ডামিক, ব্রাজিল থেকে আমার অনেক প্রোডাক্ট আসে, র মেটেরিয়ালস আছে, আসে না। আমার ইন্ডিয়া, আমার বড় লার্জ ট্রেড পার্টনার, ইন্ডিয়া কলাপসড, ইন্ডিয়ার সাথে আমার কোনো কানেকশন নাই, আমার সীমান্ত বন্ধ, আমার আমদানি হচ্ছে না, রপ্তানি হচ্ছে না, এবং যা হচ্ছে কাজ চালায় যাওয়ার মতো। সেই রকম সিচুয়েশন দিয়ে অর্থনীতিতে আপনি গতানুগতিক বাজেট এবং স্বাভাবিক বাজেট দিতে পারবেন না। এই কথাটা গত 3 মাস যখন বাজেট আলোচনা শুরু হচ্ছিল, তখন এগুলো আমরা ঘরোয়া পরিবেশে বাজেটের সাথে যারা জড়িত তাদের সাথে কথা বলেছিলাম। যারা বাজেট বানাচ্ছে রেভিনিউ সেক্টরে যারা, তারা বলছিল, একটা প্রস্তাবও দিয়েছিল যে এইবারের বাজেটটা হোক একটি অন্তর্বর্তীকালীন বাজেট। ইভেন এটা একটা অধ্যাদেশের বাজেটও হইতে পারে, যে বিশেষ বাজেট, যে আমার 6 মাসের মধ্যে আমি এই হবে, রেভিনিউ এবং ফিসকাল মেজার যেগুলো আছে সেগুলো রিমেনিং আনচেঞ্জ থাকবে, এইটার মধ্য দিয়ে আমরা কিছু প্যাকেজ দেওয়া হবে, সেই প্যাকেজটা বাস্তবায়ন করে একটা বাজেট করা হবে। 6 মাস পরে যদি আমার প্যান্ডেমিক সিচুয়েশন কেটে যায়, আবার নতুন করে একটা বাজেট দেওয়া হবে। যে কারণে সরকার এবারে কিন্তু দুঃখিত, রেভিনিউ টার্গেটটা যদি আপনি খেয়াল করবেন, এইবারই প্রথম বাংলাদেশের ইতিহাসে রেকর্ড 3,30,000 কোটি টাকার রেভিনিউ টার্গেট রাখা হয়েছে এনবিআর এর, মানে ট্যাক্স রেভিনিউ টার্গেট, যেটা গত বছরও ছিল 3,30,000 কোটি টাকা। তার মানে কি, ট্যাক্স যে টার্গেট সেটা চেঞ্জ করা হয়নি, রিমেনিং আনচেঞ্জ। এটা হলো বাংলাদেশের ইতিহাসের রেকর্ড। কেন করা হলো? সরকার ভাবছে যে ট্যাক্স আসবে না। যদি আপনি ভাবেন যে ট্যাক্স আসবে না, তাহলে আপনার এই আদার যে প্যাকেজ গুলো সেগুলো কিভাবে করবেন? এখন আপনি বাজেট দিয়েছেন, হ্যাঁ আমি জানি যে বাজেট আমার যেহেতু নিড আছে, মানুষের পুনর্বাসন করতে হবে, ব্যবসা বাণিজ্যকে গতি ফেরাতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে, সেজন্য হয়তো আপনার এডিপি তে আপনি বাড়িয়েছেন, কিন্তু এডিপিও তো দক্ষতার সাথে বাস্তবায়ন হয় না। আমরা যে 2,25,000 কোটি টাকা বলছি, আপনি দেখবেন এই আলোচনাও আমরা করব যে সেটা বাস্তবায়ন হয়নি। যেটা মাহবুবুল হাকিম বলছিল যে আসলে এগুলা মানে ওইভাবে কিন্তু বাস্তবায়ন হয় না, টাকা খরচ করা যায় না, অদক্ষতা। এডিপি বাস্তবায়নে আমরা রীতি মেনে অদক্ষতা দেখি। শেষ মুহূর্তে যে আপনার এখন পর্যন্ত 50-55% বাজেট বাস্তবায়ন হয়েছে, মাত্র আর কয়েক মাস আছে, 1-1.5 মাস 2 মাসের মধ্যে কিন্তু আপনার বাকিটা দেখাইতে হবে। তো সেটা কিভাবে দেখাবে? সেটা কাগজ ফাইল ওয়ার্কিং হবে, টাকা খরচের নানান রকম একটা মেকানিজম করে সেটাকে 92-93% বাস্তবায়ন দেখানো হবে। সেটা তো কোনো বাজেট হতে পারে না। এই যে গতানুগতিক বৃত্ত থেকে সরকারের এই উন্নয়ন বাজেটও বেরোতে পারছে না, ওভারঅল বাজেট বেরোতে পারছে না, এবং ট্যাক্সের যে রেভিনিউ বাজেট সেটাও বেরোতে পারছে না। এবার আসেন যে আমি যে রেভিনিউ ট্যাক্স, আপনি যে ইনকাম করবেন, আপনি যে 6,02,000 কোটি টাকা খরচ করবেন, সে টাকাটা কোথা থেকে আসবে? আপনি ট্যাক্স নিতে চান না, বাড়তি কোনো ট্যাক্স আরোপ করতে চান না, 3,30,000 কোটি টাকাতেই থাকতে চান, সেটাও আমি মনে করি একটা উচ্চাবিলাসী। এই সিচুয়েশনে আপনি দেখেন আমাদের সবকিছু বন্ধ, আমার বিমান চলছে না, মানুষ বিদেশে কাঙ্ক্ষিত ইম্পোর্ট হচ্ছে না, মানে আমার ইনভেস্টমেন্ট ডিমান্ড নাই, কেউ বিনিয়োগে যাচ্ছে না, তার নতুন ইনভেস্টমেন্ট নাই, যে কারণে তার শিল্পের যন্ত্রপাতি আনতে হচ্ছে না। আবার যে শিল্প আছে সেখানেও বিনিয়োগ বা এক্সপানশন নাই, সে কারণে আপনার র মেটেরিয়ালস ঠিক মতো প্রয়োজন হচ্ছে না, আনছে না। আপনার ইম্পোর্ট লেভেলে ডিউটি ফল করছে, মানে রেভিনিউ আদায় ফল করছে, তার মানে ইম্পোর্ট কমে গেছে, আপনার সেই জায়গায় রেভিনিউ আসবে না বা আসছে না। আপনার যখন ইম্পোর্ট হবে না, আপনার যখন সার্ভিস সেক্টর ঠিক মতো কাজ করবে না, আপনি সার্ভিস ট্যাক্স পাবেন না। আপনি একদিকে ইম্পোর্ট ডিউটি পাচ্ছেন না, সার্ভিস ট্যাক্স, ভ্যাট এগুলো পাচ্ছেন না। যখন এগুলো আপনি পাচ্ছেন না, এজ এ এন্টারপ্রেনার হিসেবে আপনার নিজেরও ইনকাম হচ্ছে না, আবার কোম্পানিরও ইনকাম হচ্ছে না, তা আপনি 3 জায়গায় বাধাগ্রস্ত। আপনি ইনকাম ট্যাক্সে বাধাগ্রস্ত, আপনি ভ্যাটে বাধাগ্রস্ত, আপনি কাস্টমসে বাধাগ্রস্ত। তাহলে রেভিনিউ যে আসছে না, এটা তো গত 1 বছর আপনি দেখছেন।
আমার টার্গেটের অনেক দূরে আমরা, এবং শেষ হিসাবে যখন বাজেটের শেষ চূড়ান্ত হিসাবটা আপনি পাবেন তখন দেখবেন প্রায় 1 লাখ কোটি টাকা ঘাটতি। আমার 3,30,000 কোটি টাকার রেভিনিউ টার্গেট কিন্তু এখন 3,01,000 কোটি টাকায় আসছে, সেটাও বাস্তবায়ন হবে না, সেখানেও আপনি ঘাটতি দেখবেন প্রায় 50,000 কোটি টাকা। তো যেখানে আপনার এক্সিস্টিং টার্গেটই বাস্তবায়ন হচ্ছে না, সেখানে আপনি আগের মতো সেই টার্গেটটা কিভাবে রাখেন? তার মানে আপনার কারো কাছে তো আপনি ট্যাক্স চাইতে পারবেন না, আপনি ব্যবসায়ীকে বলতে পারবেন না তুমি ব্যবসাতে বেশি ট্যাক্স দাও, কারণ তার ব্যবসা নাই। আপনি একটা কর্পোরেট হাউসকে বলতে পারবেন না তুমি ট্যাক্স দাও, তার সে ট্যাক্স নাই, সে ইম্পোর্ট করে নাই, তার সার্ভিস একটু বন্ধ। হোটেল, আপনি বড় বড় 5 স্টার হোটেল বলেন, পর্যটন এরিয়া বলেন, সব বন্ধ। তো সেখানে ওই লোকটা যদি বলে আমার ইনকাম নাই, আমি ট্যাক্স দিতে পারবো না, আপনি কিভাবে বলবেন যে আপনি ট্যাক্স দাও? তার মানে আমরা একটা কন্ট্রাডিক্টরি অবস্থার মধ্যে আছি। তার মানে অর্থ মন্ত্রণালয় নিজের মতো করে একটা টার্গেট ফিক্স করছে, এনবিআর কে বলছে তোমরা এটা বাস্তবায়ন করো। এনবিআর কে বলা হয় নাই স্বাধীনভাবে যে তোমরা বলো কত টাকা ট্যাক্স আদায় হবে, এটা আমরা ভিতর থেকে জানি। এটা একদমই গতানুগতিক রীতি মেনে ফাইন্যান্স মিনিস্ট্রি একটা টার্গেট দিছে, তোমরা এটা আদায় করতে হবে। এইটা তো হইতে পারে না। আপনার একটা দেশকে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। আজকে সকল কিছু বন্ধ, সেখানে আমি ট্যাক্স আদায়ের মতো কোনো সিচুয়েশন দেখি না। তাহলে আমার হয়তো কি একটা লজিক্যাল ট্যাক্স টার্গেট হইতো, সেটা না। আচ্ছা, আমি ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি না, আপনার ইনভেস্টমেন্ট লাগবে, যারা ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে আপনি ইনসেনটিভ দেন, যাদের চাকরি গেছে তাদেরকে এমন কিছু স্টিমুলাস প্যাকেজ দেন যার মাধ্যমে সে কিছু করে খাবে। সে জায়গায় আমি একমত যে সরকারের বাজেট, আমি মাহবুল হাকিম বলছে যে আমাদের বড় বাজেট না, উচ্চাভিলাষী বাজেট না, আমাদের কিন্তু আরো বাজেটের প্রয়োজন। আমাদের ডিমান্ড আছে, আমাদের গ্রোয়িং ইকোনমি, আমরা বিশ্বে অনেক শীর্ষে যেতে চাই, কিন্তু সেই যেতে হলে আমাদের অবশ্যই বিনিয়োগ করতে হবে। কিন্তু আমার সেই সক্ষমতা আছে কিনা? হ্যাঁ, আমার ট্যাক্সের যদি সক্ষমতা না থাকে, এবার আসেন আপনি এই টাকা কোথায় পাবেন? এখন দেখা যাবে টাকাগুলা নেওয়া হবে ব্যাংক থেকে, টাকাগুলা নেওয়া হবে সঞ্চয়পত্র থেকে। আপনি জানেন যে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট বাড়ানোর একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, বাজেটে ঘোষণাটা আসবে, প্রায় 1% বাড়ানো হবে। তার মানে আপনি সঞ্চয়পত্র থেকে টাকা নিয়ে আপনি ধার করবেন, আপনার লায়াবিলিটিস বাড়বে, সরকারের লায়াবিলিটিস বাড়বে। এখানে ব্যাংক টাকা পাবে না। ব্যাংকের যে ফান্ড, সে যদি বেশি ইন্টারেস্টে যদি মানুষ মনে করে যে সঞ্চয়পত্র কিনবে, তাহলে ব্যাংক টাকাটা কোথা থেকে পাবে? তাকে এখন ইনভেস্টমেন্টের কস্ট বেড়ে যাবে। এখন ব্যাংকের টাকা, সে ব্যাংকে টাকা পাবে না, আবার ব্যাংক থেকে আপনি তহবিল নিয়ে যাবেন। তাহলে ব্যাংকের যেটুকু টাকা থাকবে সেইটুকু যাতে যদি আপনি সরকার নিয়ে যান, তাহলে আমার প্রাইভেট সেক্টর কি করবে? ব্যক্তিগত উদ্যোক্তারা কি করবে? সে টাকা পাবে কোথায়? সে তার নতুন ব্যবসাকে কিভাবে নতুন ইনভেস্ট করবে? কিভাবে সে পুরনো ব্যবসাকে ইনসেনটিভ দিবে, স্টিমুলাস করবে? তার মানে আপনি বেসরকারি খাত এখানে আরেকটু বাধাগ্রস্ত হবে। আচ্ছা, আমরা প্রাইভেট, আপনার সরকারি ইনভেস্টমেন্ট 2,25,000 কোটি টাকা, সেটাকে আপনি খরচ করতে পারেন না, আপনার অদক্ষতা, আপনি মিস ইউজ হয়, আপনি বিদেশ ভ্রমণ করবেন, আপনি আলু চাষ দেখতে বিদেশে যাবেন, আপনি বিরাট বহর নিয়ে ঘুরতে যাবেন, এই যে বিষয়গুলো, আপনার ভিতরে কোনো কৃচ্ছতা সাধনের কোনো স্ট্র্যাটেজি নাই, এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিক্যালি করা হয় নাই। তো আমি মনে করি ব্যয়ের যে জায়গাগুলা, ব্যয়কে আমি স্বাগত জানাই, বড় বাজেট স্বাগত জানাই, উচ্চাভিলাষী বলবো না আমি, এরকম বাজেট আরো দেওয়া উচিত, কিন্তু সেই জায়গাটা আপনি নিশ্চিত করেন টাকাটা আপনি কোথা থেকে আনবেন। আপনি ট্যাক্স জানিয়ে আমি ক্ষতিগ্রস্ত হবেন, পারবেন না। আপনি বিদেশের থেকে, দাতাদের থেকে আরো একটু বেশি নিবেন, আপনি ব্যাংক ব্যবস্থা থেকে নিবেন, সঞ্চয়পত্র থেকে নিবেন, আপনি এগুলো নিয়ে অন্য সেক্টর গুলোকে উইক করবেন, সিক করবেন, নিজের লায়াবিলিটিস বাড়াবেন, আবার অদক্ষ ব্যবহার করবেন, টাকাগুলো মিস ইউজ করবেন, লিকেজ হবে, সেই জায়গাগুলো আগে নিশ্চিত করেন। আমি মনে করি আমাদের এই বাজেটটি হওয়া উচিত ছিল একটি বিশেষ বাজেট, একটি অধ্যাদেশ দিয়ে ওই বাজেটটি করা যেত। সেটা যেহেতু করেন নাই, আপনারা স্বাভাবিক গতিতে আগাচ্ছেন, বড় বাজেট দিবেন, মানুষ খুশি হবে, এটা ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল বাজেট করার সাহসিকতা কেউ এখনো দেখাইতে পারেন নাই। আমি মনে করি যে যদি সুযোগ থাকে এখনো বাজেট শেষ মুহূর্ত অনেক কিছু করা যায়। আমি মনে করি যে একটু প্র্যাগমেটিক বাজেট করা উচিত। কালো টাকা সাজা করার সুযোগ আবারও দেয়া হচ্ছে, তো সেখানে বড় লোকদের সুযোগ বাইরে যাচ্ছে, সাধারণ মানুষদের বিষয়গুলো থাকছে না। 10% ট্যাক্স দিয়ে মাত্র বড় লোকরা তাদের অবৈধ টাকা বৈধ করবে। চিন্তা করা যায়, যেখানে একজন সাধারণ বেতনভোগী 3 লক্ষ টাকা আয় করে তাকে দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে, সৎভাবে আয় করে তাকে ট্যাক্স ফাঁকির কোনো সুযোগ নাই।
সেখানে অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করে সে মাত্র 10% ট্যাক্স দিয়ে সে বৈধ করে ফেলবে টাকা। হিরেক পড়ে গেছে, আপনি দেখেন এনবিআর এর তথ্যে হাজার হাজার কোটি টাকা ডিক্লেয়ার করা হচ্ছে। সরকারও মজা পেয়ে গেছে, এবার বাজেটে আবার সুযোগ দেওয়া হবে। কিন্তু এই যে গণতান্ত্রিক দেশে সংবিধানের সাথে সাংঘর্ষিক, নাগরিক অধিকারের সাথে সাংঘর্ষিক, এগুলো গণমাধ্যম কর্মী হিসেবে আমরা বারবার বলে আসছি, কিন্তু তারপরেও সরকার এই জিনিসগুলো করছে। এটা যেমন একটা বাজে নজির হয়ে যাচ্ছে, পাশাপাশি অবৈধ আয়, দুর্নীতি, কালো টাকা, লুটপাট এগুলো উৎসাহিত হবে। তো আমি মনে করি এই যে ক্যাপিটাল মার্কেটকে শক্তিশালী করার কথা আসছে, আপনার যদি টাকা নেওয়ার প্রয়োজন হয় আপনি ক্যাপিটাল মার্কেটকে শক্তিশালী করেন, সেখানে একটা আস্থার জায়গা তৈরি করেন, যাতে করে ওইখান থেকে আপনি টাকা নিতে পারেন। মানুষও বেনিফিটেড হবে, রাষ্ট্র তার একটা জায়গা পাবে টাকা নেওয়ার জন্য। মানুষের কাছে কিন্তু টাকা আছে, আপনি দেখবেন মানুষের কিন্তু ভালো বিনিয়োগের জায়গা নাই, বা আশঙ্কা আছে নানান নিয়মের, বা ডুইং বিজনেস এজ এর যে আমরা যে কথা বলছি সেখানের প্রবলেম আছে, যে কারণে মানুষ বিনিয়োগ করতে চায় না। একটা সুন্দর সেফ বিশ্বস্ত জায়গা যদি পায়, মানুষ ডেফিনেটলি বিনিয়োগ করবে। ক্যাপিটাল মার্কেট হতে পারে সেই জায়গায় একটা শক্ত জায়গা যেখান থেকে আপনি টাকা নিতে পারেন। তবে এইবারে বাজেটে যদি সঞ্চয়পত্রে ইন্টারেস্ট বাড়ানো হয়, আমি মনে করি ক্যাপিটাল মার্কেটেও টাকা রাখবে না মানুষ, তখন চিন্তা করবে সেফ এবং সেফেস্ট জায়গা সঞ্চয়পত্র সে বিনিয়োগে নিয়ে আসবে। তো এই যে একটা ইকোনমি, যে একটা চেইন, আপনি যে একটা চেইন কি কোথাও যদি আনইন্টারাপ্টেড একটু ইনস্ট্রুমেন্ট রেখে দেন, তাহলে কিন্তু অর্থনীতি সচল থাকবে না। আপনি অর্থনীতির একটা জায়গায় বলতেছেন এই করবেন, আরেকটা জায়গায় বলতেছেন এইভাবে হবে না। অর্থনীতিকে আপনি চাকাটাকে যদি করেন তাহলে সেই জায়গাটা চাকা চলবে না, সেই জায়গায় আপনার পুরো অর্থনীতি ইন্টারাপ্টেড হবে। আমি মনে করি একটা প্র্যাগমেটিক ওয়েতে এবং লজিক্যাল, মানুষের কথা চিন্তা করে, তাদের কর্মসংস্থানের কথা চিন্তা করে, বিদেশি বিনিয়োগের কথা চিন্তা করে, বেসরকারি খাতের কথা চিন্তা করে, এবং অর্থনীতিতে প্রাণ সঞ্চার হবে এইরকম যুক্তিসঙ্গত বিষয়গুলো নিয়ে আপনি প্রয়োজন হলে যারা বাংলাদেশে অর্থনীতি নিয়ে কাজ করেন, অর্থনীতি চিন্তা করেন, অর্থনীতিবিদরা আছেন, বিশ্লেষকরা আছেন, তাদের সাথে কথা বলে সত্যিকার অর্থে যে যা করণীয় সেটা করেন। এমন না যে আপনি সব আপনার পলিসি মেকার হয়ে যাবে আমলাদের বাইরেও তো অর্থনীতি নিয়ে যারা অর্থনীতি পড়ান, চিন্তা করেন, তাদেরও তো চিন্তা ভাবনা আছে, তারা গবেষণা করেন, তাদের সাথে নিয়ে কথা বলেন, একটি সুষম মানে ব্যালেন্স বাজেট কিভাবে হয় এই পরিবর্তিত পরিস্থিতিতে। আমি মনে করি এরকম একটি বাজেট দেওয়া উচিত। আর তাজিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য। আমি মনে করি বাজেট আলোচনা কতটুকু কাজ হয় জানি না, কিন্তু আমি মনে করি যে আপনি এই আয়োজনটি করেছেন, নিশ্চয়ই এটা যারা দেখছেন তারাও জিনিসগুলো বুঝবেন, আর সরকারও নিশ্চয়ই যদি এখান থেকে মিনিমামও কিছু নেয় তাহলে আমি মনে করি যে এই আলোচনা সফল হবে। আপনাকে ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জনাব ফারুক মেহেদী আপনার চমৎকার আলোচনার জন্য। আমরা আসলে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি যে আমাদের আজকের প্রধান অতিথির কথা শুনবো, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর গৌরগোবিন্দ গোস্বামী। আমরা আমাদের অপেক্ষার সেই প্রহর শেষ হচ্ছে, আমরা আমাদের প্রধান অতিথির কাছে যাব ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য। জনাব গৌরগোবিন্দ গোস্বামী। বাংলাদেশ অ্যানালিস্ট গ্রুপ আজকের আলোচনায় খুবই সমৃদ্ধ আলোচনা করেছেন আলোচক বৃন্দ। তার মধ্যে আমি সবাইকে ব্যাপকভাবে রেফার করতে পারবো না সময়ের অভাবে। যেমন সুমন, উনি 14,000 কোটি টাকার এবং 40 লাখ বেকারত্বের যে বিষয়টি বলেছেন, ইয়ের বিষয়, ওই যে ট্যুরিজম সেক্টরে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। ট্যুরিজম তো আসলে ধ্বংস হয়ে যাচ্ছে, আসলে এই ব্যাপারে খুব সিরিয়াসলি চিন্তা করা উচিত। আরেকটি হচ্ছে মুসলিউদ্দিন এসএমই নিয়ে কথা বলেছেন, খুব সুন্দর। এসএমই খুবই নেগলেক্টেড বাংলাদেশে। জাপানকে যদি আমরা বেঞ্চমার্ক হিসাবে দেখি, ইভেন সৌদি আরবিয়াতেও এখন কিন্তু এসএমই তে অনেক বেশি মনোযোগ দিয়েছে, তার কারণ এসএমই ছাড়া আসলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হয় না। তারপর হারুনুর রশিদ আলোচনা করেছেন ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে, লো ট্যাক্স জিডিপি রেশিও, যেটা পরবর্তীতে বিশিষ্ট সাংবাদিক ফারুক মেহেদীর আলোচনাতেও অনেকটা চলে এসেছে, যে ট্যাক্স জিডিপি রেশিও কেন কম, কি কি চ্যালেঞ্জ, এনবিআর এর বিষয়গুলো আলোচনা করেছেন। তারপরে এনামুল হাফিজ লতিফি খুবই সুন্দরভাবে আলোচনা করেছেন, বিশেষ করে
আমাদের যে R&D তে এক্সপেন্ডিচার বাড়ানো দরকার, WTO রিলেটেড গ্রাজুয়েশন রিস্ক, সেগুলো নিয়ে আলোচনা করেছেন। জনাব আলতাফ হোসেন পরিবেশ সচেতনতা এবং বিশেষ করে বাজেট বাস্তবায়নের যে চ্যালেঞ্জ সেটা নিয়ে আলোচনা করেছেন। তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই কারণেই, উনি যেটা রেফার করেছেন ইন্টারন্যাশনাল বাজেট প্রোগ্রাম, যারা আন্তর্জাতিকভাবে বাজেটের কোয়ালিটি অফ বাজেট নিয়ে গবেষণা করে, এটার সাথে আমি নিজেও জড়িত অনেক বছর ধরে। এবং আমি যেটা আসলে দেখেছি বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশে, সেটা হচ্ছে কিন্তু অডিটিং। আমাদের কিন্তু অডিটটা ঠিক মতো হয়, 6 থেকে 7 বছরের টাইম লেগে আছে। অর্থাৎ একটা সরকারের যে মেয়াদ, 4 বছর মেয়াদ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু অডিট রিপোর্ট ফাইনালাইজড হয়ে আসছে না। এটাই কিন্তু দুর্নীতির সবচেয়ে বড় স্কোপ বলে আমি মনে করি, এবং আমি সেটা আমার গবেষণাতেও পেয়েছি। আমাদের একমাত্র মহিলা বক্তা ঈশা শাহমিনা মান্নান অনেক সুন্দরভাবে আলোচনা করেছেন। দক্ষিণ এশিয়ায় আমাদের জেন্ডারের অবস্থান ভালো, তবে আমাদের জেন্ডার গ্যাপ বেড়েছে, বিশেষ করে করোনাকালীন সময়ে মহিলাদেরকে আসলে কিছুটা হলেও ডিপ্রাইভ করা হয়েছে আমাদের দেশে। এই জিনিসটা আসলে ওনার বক্তৃতায় চলে এসেছে। মাহবুবুল হাকিম অনেক সুন্দরভাবে কথা বলেছেন, বিশেষ করে আমাদের যে ইনক্লুসিভনেস নিয়ে এবং ডিসেগ্রিগেট কিভাবে করা যায়। ডিসেগ্রিগেশন না করলে কিন্তু এমপিরা কি নিয়ে আলোচনা করবেন? ওনারা কি ওই যে জাস্ট 6 লাখ কোটি টাকার বাজেট এটা নিয়ে আলোচনা করবেন? না, তার কারণ তার এলাকা ভিত্তিক বা জেন্ডার ভিত্তিক বা শিশু ভিত্তিক এই ধরনের যে ডিস্ট্রিবিউশন গুলো, সেক্টর ভিত্তিক ডিস্ট্রিবিউশন গুলো যদি আরো সুন্দর হতো, তাহলে কিন্তু আরো ভালো বাজেটের আউটকাম আসতো। এবং উনি বিশেষভাবে একটা ডাইরেক্ট ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন, এটা আমি সম্পূর্ণ একমত। শুধু ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে বাংলাদেশ এখন আর সামনে আগাতে পারবে, আর এত হাজার হাজার কোটি টাকা কিন্তু আসলে কালেকশনও করতে পারবে না। এখানে ডাইরেক্ট ট্যাক্সের দিকেই যেতে হবে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ডাইরেক্ট ট্যাক্সের, সেখানে হলো আমাদের কিন্তু ইনফরমাল ইকোনমি, যদি আমি ফরমাল ইকোনমির সাইজ ধরি 35 লক্ষ কোটি টাকা আমাদের যে জিডিপি, তার সাথে আরো কিন্তু 35 লক্ষ কোটি টাকার ইনফরমাল ইকোনমি আছে। তো সেটা কিন্তু আসলে রেকর্ড নাই, এবং সেখান থেকে কিন্তু একটা গ্রুপ বা একটা শ্রেণী তারা কিন্তু অবৈধভাবে সম্পদ আহরণ করছে এবং ভাগ বসাচ্ছে। সরকার কিন্তু ওখান থেকে ট্যাক্স নিতে পারছে না। ওই জায়গাটা আসলে ফিক্স করা দরকার থ্রু অটোমেশন। এই অটোমেশন করে ওই জায়গা থেকে কিন্তু ওই যে আলাদা 35 লক্ষ কোটি টাকা, ওখান থেকে যদি ট্যাক্স কালেকশন করতো সরকার, অল্প একটু কালেকশন করলেও কিন্তু অনেক ট্যাক্স হয়ে যেত। তাইলে কিন্তু আমাদের বিদেশে কিন্তু হাত পাততে হয়। আমার মনে হয় যে মাহবুবুল হাকিমের এই পয়েন্টটাও খুব জরুরি। ফারুক মেহেদির সবচেয়ে বড়, আমি যদি সামারি করি, যেহেতু আমি খুব সম্ভব সর্বশেষ বক্তা, এই জন্য আমি একটু সামারাইজ করছি। ফারুক মেহেদির টোনটা, ফারুক মেহেদি তো অনেক বড় মাপের সাংবাদিক, তার টোনটা হচ্ছে বাজেট তো আসলে হচ্ছে, কিন্তু এটা তো একটা ফর্মাল বাজেট হচ্ছে। করোনাকালীন বা আপৎকালীন বা অন্তর্বর্তীকালীন বাজেট তো এরকম হওয়ার কথা না। অন্তর্বর্তীকালীন বাজেট তো আরো বেশি অ্যাগ্রেসিভ হওয়া উচিত, তার ফ্রিকোয়েন্সি আরো অনেক বেশি হওয়া উচিত। যেমন অনেক কোম্পানি আমি শুনেছি তারা নাকি করোনাকালীন মান্থলি বাজেট করছে, কিন্তু এগুলা একটু বেশি অ্যাম্বিশাস হয় একটা জাতির জন্য। কিন্তু অবশ্যই কোয়ার্টারলি করা যেত, তার কারণ করোনা তো 1 বছরের বেশি সময় ধরেই চলছে। তাহলে আমরা কিন্তু একটা কোয়ার্টারলি ডিসকাশন কিন্তু করা যেত, এবং একটা টেন্টেটিভ কোয়ার্টারলি বাজেট করা যেত। আমার মনে হয় ফারুক মেহেদি উনার আলোচনার যে টোন, সেই দিকে আমার মনে হয় একটা ইঙ্গিত আমি খুঁজে পেলাম আর কি। এই জন্য ফারুক মেহেদিকে অসংখ্য ধন্যবাদ। এখন আসি আমার প্রসঙ্গে, আমি কি নিয়ে বলবো। আজকে তো তারুণ্যের বাজেট ভাবনা, আমি তো আসলে মধ্যবয়সী, তাহলে কিভাবে আমি তারুণ্যের বাজেট ভাবনা প্রতিফলন করব? তারুণ্য আসলে তরুণ কারা? এখন ইউনাইটেড নেশনের যে তরুণের ডেফিনেশন, সেটা হচ্ছে 15 থেকে খুব সম্ভব 15 থেকে 24, আর বিভিন্ন দেশে যদি ক্রাইটেরিয়া ধরা হয় তাহলে 18 থেকে 30। তাহলে বেসিক্যালি কিন্তু যারা হাই স্কুল কমপ্লিট করেছে, অর্থাৎ
কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা আছে ছাত্র বা ওই পর্যায়ের ওই বয়সী যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছে, দেশে বিদেশে গার্মেন্টস বলেন বা বিভিন্ন দেশে যারা আমাদের শ্রমজীবী মানুষ আছেন, উনাদের কথাই কিন্তু আসলে আমাদের বলতে হবে আজকে যে উনারা কি চান। এখন করোনাকালীন সময়ে সরকার যেটা করেছে, রেডিমেড গার্মেন্টস এর জন্য এক ধরনের প্রণোদনার ব্যবস্থা করেছে। তারপরে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের বিশেষ ব্যবস্থাপনায় যারা করোনাকালীন সময়ে বিদেশ থেকে ফেরত এসেছেন তাদের জন্য কিন্তু কিছুটা হলেও সরকার যে সহানুভূতিশীল সেটা বোঝা যাচ্ছে, যদিও আমি ডিটেইল জানি না যে অ্যাকচুয়ালি তারা কতটা সহযোগিতা পেয়েছে। তাহলে ওইটা যদি ঠিকভাবে বাস্তবায়ন করা যায়, যারা মিডল ইস্ট ফেরত, তবে তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে সরকার কিন্তু অনেক ভালো কার্যক্রম করছে, বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে, নানান ধরনের অ্যারেঞ্জমেন্ট করছে, সুযোগ সুবিধা দিচ্ছে, ব্যাংক ঋণ দিচ্ছে। এগুলা কিন্তু ভালো, এগুলা কিন্তু ইনডাইরেক্টলি তরুণ সমাজকে সহযোগিতা করছে। আমি আসলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা রেডিমেড গার্মেন্টস বা আমাদের যে রেমিটেন্স চ্যানেল, অর্থাৎ মিডল ইস্টে যে আমাদের এক্সপোর্টেড ম্যান পাওয়ার, সেটা নিয়ে না। আমি বরঞ্চ বলবো এই যে 15 থেকে 24 বছর বা 18 থেকে 30 বছরের মধ্যে যে তরুণ সমাজ আছে, যারা গত 1 বছরের বেশি সময় ধরে যারা আসলে ঘরে বসে আছে, যারা শিক্ষা লাভ করতে পারছে না, যারা আসলে কোনো কর্মকাণ্ডে জড়িত হতে পারছে না, আমরা কিন্তু একটা জাতি কিন্তু পঙ্গু হয়ে যাবে তাদের জন্য যদি না ভাবি। অনেকে বলতে পারেন কেন, প্রাইভেট সেক্টরে তো অনেক কিছু করেছে। প্রাইভেট সেক্টরে হয়তো কিছু বিশ্ববিদ্যালয়ে তারা অনলাইনে ক্লাস নিয়েছে, তাদের রেজাল্টও দিয়েছে, সেশন জ্যাম কিন্তু আসলে নাই, সর্বোচ্চ সেশন জ্যাম 1 মাস। হ্যাঁ, কিন্তু আমাদের মূল যে শক্তি সেটা কিন্তু প্রায় পাবলিক সেক্টর। পাবলিক সেক্টরের যেসব প্রতিষ্ঠান আছে, আমি বলি প্রাইভেট সেক্টরেও কিন্তু অনেক প্রতিষ্ঠান অলরেডি পত্রিকায় দেখলাম, হ্যাঁ, হাজার হাজার প্রতিষ্ঠান তারা ভেনিশ হয়ে গেছে, তারা কিন্তু আর এখন তাদের অস্তিত্ব নাই শিক্ষা প্রতিষ্ঠান। তার কারণ তারা বেতনও দিতে পারে না, তারা অফিসের ভাড়াও দিতে পারে না বিল্ডিং এ, তাদের জন্য কিন্তু কোনো ব্যবস্থা কিন্তু কিছু করা হয় না। এটা কিন্তু একটা বিরাট ইস্যু। আরেকটা হলো, একটা শ্রেণী অনলাইনে শিক্ষা লাভ করছে, কিন্তু তারা তো প্রিভিলেজড ক্লাস। যারা সরকারি খাতে যারা শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, একটা প্রশ্ন আমি সবাইকে করতে চাই এখানে, আসলে কি গত 1 বছর বা তার বেশি সময় ধরে তাদেরকে আমরা শিক্ষা দিতে পেরেছি? তাদেরকে আমরা কোনো গ্রাজুয়েশন করেছি, তাদের সার্টিফিকেট দিতে পেরেছি? আমরা কিন্তু এখনো পারি নাই। এবং তাদেরকে এখন বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বলছে যে আমরা পরীক্ষা নেব। কখন নেব? 1 বছর পরে আপনি কেন পরীক্ষা নেবেন? 1 বছর পরে, তাহলে 1 বছর পরে আজকে সকালে যে আপনার ব্রেকফাস্ট করছেন সেটা 1 বছর পরে করবেন আপনি? সেটা তো করবেন না। তাহলে সেটাই যদি হয়, তাহলে আজকের যে শিক্ষা সেটা 1 বছর পরে কেন পরীক্ষা হবে? এটা তো আসলে মোটেই আমি গ্রহণযোগ্য মনে করি। বিভিন্ন দেশে তারা কি করছে, তারা অনলাইনে তাদের অ্যাক্সেসিবিলিটি যাদের নাই তারা বাড়িয়েছে, এবং যাদের আছে তারা কিভাবে রিচ আউট করা যায় এই ইয়ং জেনারেশনকে, তাদের ইন্টারনেট অ্যাক্সেস বাড়িয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠানিক সহযোগিতা করেছে, তাদের বিভিন্নভাবে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, ডিগ্রি দেওয়ার ব্যবস্থা করেছে, সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা বাংলাদেশে কি করেছি এই তরুণ সমাজের জন্য গত 1 বছর আমরা কি করেছি? আমি খালি এই বিবেকের কাছে এই প্রশ্নটা করছি। আমি শুধু কয়েকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না, তারা কিন্তু 1 বছর ধরে এডুকেশন দিয়ে যাচ্ছে, এমনকি তাদের কনভোকেশন সেরিমনিও তারা করেছে অনলাইন। এখন কিন্তু বিদেশের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু অনলাইনে এডুকেশন দিয়ে যাচ্ছে, অথচ আমাদের এরা বাড়িতেও ইন্টারনেট অ্যাক্সেস নাই, তাদের মোবাইলে অ্যাক্সেস নাই, তাদের অনলাইন টিচিং হচ্ছে না। এই জিনিসটা কিন্তু আমরা সলভ করতে পারতাম ইজিলি, কিন্তু আমরা করি নাই বা আমরা করতে পারি নাই। আমার মনে হয় এই জায়গাটা এখন ভাবার বিষয় আছে।
সবাই বলছেন যে না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এখন যদি খুলে দেই তাহলে তো সবাই কোভিড আক্রান্ত হয়ে যাবে। কিভাবে কোভিড আক্রান্ত হবে না তার জন্য আমরা ব্যবস্থা করব। বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা কি করেছে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে ভ্যাকসিনের দায়িত্ব দিয়ে দিয়েছে যে আপনার প্রতিষ্ঠানে যতজন ছাত্রছাত্রী বা কর্মকর্তা কর্মচারী আছে, সাপোর্ট স্টাফ আছে, তাদের ভ্যাকসিনের দায়িত্ব আপনার, এই নেন ভ্যাকসিন। আমাদের এতগুলা কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কাউকে কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়েছে? এখন পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি। তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আপনি খুলবেন কিভাবে? খুলতে হলে তো তাদের আগে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে। আমি একেবারে ছোট বয়সী যারা, তাদের কথা যাচ্ছি না, তার কারণ ওটা এক্সপেরিমেন্ট হচ্ছে, তারা আদৌ ভ্যাকসিন, তাদের উপযুক্ত ভ্যাকসিন আছে কিনা। কিন্তু যারা এডাল্ট, যারা আর একটু বড়, তাদের জন্য তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে যায়, তাদের জন্য তো ভ্যাকসিনেশনের ব্যবস্থার জন্য আমি কোনো পরিকল্পনা কিন্তু এখন পর্যন্ত দেখছি। এটা কিন্তু বাজেটে এই ব্যাপারে ক্লিয়ার একটা দিক নির্দেশনা থাকা দরকার। এখন আমি বলি যে ফারুক মেহেদী যে কথাটা বলেছেন যে আসলে যদি আমরা একটা অন্তর্বর্তীকালীন কোভিড বিষয়ক একটা বাজেট যদি আমরা করতে পারতাম, তাহলে সেখানে ভ্যাকসিনেশনের এই যে তরুণ সমাজের যে বিষয়টা, বিশেষ বিষয়টা, যেমন আমরা তাদেরকে মোবাইলের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়েছি। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে এতগুলো বিশ্ববিদ্যালয়, এতগুলো স্কুল কলেজের যারা ছাত্রছাত্রী, তারা কি আসলে কোনো মোবাইল ডেটা বা ইন্টারনেট অ্যাক্সেস বা এই ধরনের কোনো ফ্রি সাপোর্ট পেয়েছে এই করোনাকালীন সময়ে? গত 1 বছরের অধিক কাল সময় তাদের প্যারেন্টস কি এই ধরনের কোনো সাপোর্ট পেয়েছে? এই ধরনের সাপোর্টই তো এখন আপনি দেবেন। এখন খালি মা বাবাকে কয়েকজনকে কিছু ক্যাশ দিলে তো হবে না। 2500, 3000, 4000 টাকা খেয়ে ফেললেই তো শেষ। কিন্তু তাকে যদি একটা কন্টিনিউয়াস ইন্টারনেট অ্যাক্সেসের একটা সাপোর্ট দেওয়া যেত, দিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো চালু রাখা যেত, তাহলে কিন্তু এই বড় ধরনের গ্যাপ হতো না। এখন কিন্তু বিরাট ডিভাইড তৈরি হয়ে যাচ্ছে। উন্নত দেশে তারা কিন্তু কোভিড কালীন তারা তাদের সার্টিফিকেট গুলো সবাই পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু ক্লাস করতে পারছে না। এই জায়গাটা আসলে সলভ করা দরকার। এই দুইটা জায়গা নিয়ে আমি বিশেষভাবে বলবো। একটা হলো ভ্যাকসিনেশনের জন্য, বিশেষ করে ইয়াং জেনারেশনের ভ্যাকসিনেশনের জন্য বিশেষ ব্যবস্থা। সরকার সবচেয়ে ভালো একটা কাজ করেছে, খালি সমালোচনা করলে হবে না তো। যেমন বাংলাদেশে ইউনিভার্সাল ভ্যাকসিনেশন, অর্থাৎ সবাই ভ্যাকসিন পাবে ফ্রি, ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। যিনি কোটি টাকার মালিক উনিও লাইন ধরে ভ্যাকসিন নিতে হবে। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ হয়েছে। এখানে কিন্তু ধনী গরিবের ব্যবধান নাই। কিন্তু আমি একটা সার্ভে করেছি কয়েকদিন আগে কাজের বুয়াদের উপর, তারা কেন ভ্যাকসিনেশন নাই। এখন দেখা যাচ্ছে কাজের বাড়ির মালিক সবার ভ্যাকসিনেশন হয়ে গেছে, কিন্তু যে হাউস মেড আছে সে কিন্তু ভ্যাকসিনটা পাচ্ছে না। হ্যাঁ, এই যে ভ্যাকসিনটা পাচ্ছে না, এটা তাহলে কি হচ্ছে? এখন দেখা যাচ্ছে তাদের আবার মোবাইল ফোনও আছে, তাইলে কেন ভ্যাকসিন পাচ্ছে না আমরা জিজ্ঞেস করলাম। তখন তারা যেটা বলল যে আসলে তাদের তো ইন্টারনেটের যে কানেক্টিভিটি বা রেজিস্ট্রেশন কম্পিউটার এই ব্যবস্থাগুলো তো নাই। ওই জায়গায় কিন্তু একটা প্রাতিষ্ঠানিক গ্যাপ আছে। এই প্রাতিষ্ঠানিক গ্যাপটা পূরণ করতে হবে, অর্থাৎ ভ্যাকসিনটা ওয়াক ইন করতে হবে। ওয়াক ইন মানে যে ভ্যাকসিন করবে নেবে, সে যদি হেঁটে চলে আসে ভ্যাকসিন সেন্টারে, ধনী গরিব যেই আসুক, সে যদি ভ্যাকসিন সেন্টারে চলে আসে, তাহলে ওখানেও অন দা স্পট রেজিস্ট্রেশন এবং তার ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা দরকার। তাহলে কিন্তু এখানে ধনী গরিবের যে ব্যবধান, এই ব্যবধানটা কিন্তু কমে যাবে। আর আরেকটা কথা যেটা আমি আগে বললাম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, আমি আবার রিপিট করছি, এখানে ব্যাপকভাবে প্রাতিষ্ঠানিক ভ্যাকসিনেশনের ব্যবস্থা করে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের পর্যায়ক্রমে উপর থেকে শুরু করে নিচের দিকে খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অবশ্যই ইন্ডিয়ান ভ্যারাইটি কোন দিকে মোড় নিচ্ছে সেটাও আসলে ভাবার দরকার আছে। তার কারণ হুট করে প্রতিষ্ঠান খুলে দেওয়াটা সঠিক হবে কিনা সেটা আমি বলতে পারছি না, আমি বিশেষজ্ঞ নই।
তবে আমি এটুক বলতে পারি, যদি সরকার ফ্রি ইন্টারনেট এবং মোবাইল ডেটার ব্যবস্থা করে দেয় ছাত্রছাত্রীদের, এবং প্রতিষ্ঠানকে বলে যে আপনাদের অনলাইনে লেকচার দিতে হবে, শুধু রেডিও মডেল টিভি মডেল দিয়ে হবে না, টিভিতে কিন্তু এই 2-3টা চ্যানেল দিয়ে কিন্তু এগুলা করা যাবে। হ্যাঁ, এইভাবে কিন্তু আসলে ক্লাস চলে না। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে তারা অনলাইন ক্লাস কিভাবে করছে? সকালে 10টা থেকে ক্লাস শুরু হয়, 2টা-2:30 পর্যন্ত ক্লাস চলে, কতগুলো সেশন, সবগুলো সেশন। তাইলে এটা কিন্তু একটা কন্ট্রাক্ট আওয়ারের বিষয় আছে। কন্ট্রাক্ট আওয়ার মিট না করলে কিন্তু তার ডিগ্রিটা ভ্যালিড হয়। তো সেই ব্যবস্থা করতে হলে তো তাকে সারাদিন ইন্টারনেট অ্যাক্সেস দিতে হবে। এখন এখানে কিন্তু আইসিটি মন্ত্রণালয় একটা সার্ভে করেছে 2018-19 সালে, বাংলাদেশ ন্যাশনাল আইসিটি হাউস হোল্ড সার্ভে। সেই হাউস হোল্ড সার্ভেতে দেখা গেছে যে 80% আমাদের ইন্টারনেট ইউজার আছে, কিন্তু হোল পপুলেশনের মধ্যে কিন্তু মাত্র 43.1% কভার হয়। আর যারা ইউজ করছে না তাদের মধ্যে 65% তারা ব্যবহার করতে পারছে না। যারা ইউজ করতে পারছে না তার 65% তারা ব্যবহার করতে পারছে না। কেন? মোবাইল বা আদার্স ইন্টারনেট জিনিস, তার কারণ তার কোনো অ্যাক্সেস নাই। এখন আমার কথা হলো, আমরা তো বিভিন্ন ভাবে সাহায্য দিই, তাহলে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটির জন্য এক ধরনের সাহায্য কিন্তু দেওয়ার বিষয়টা আমার মনে হয় আছে, এবং এটা নিয়ে এখন সিরিয়াসলি ভাবা দরকার। তার কারণ যদি নেট পেনেট্রেশন প্রপারলি মেনটেন করা না যায় তাহলে এই ধরনের ইমার্জেন্সি মিট করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে যখন করোনা চলে যাবে তখন কি আর এগুলোর দরকার আছে? অবশ্যই আছে। এই ইনফ্রাস্ট্রাকচার কাজে লাগবে। যখন ফ্লাড আসবে, ঘূর্ণিঝড় আসবে, তখনও কিন্তু আমরা এই অটোমেটেড নেটওয়ার্ক ইউজ করতে পারবো। অতএব গ্রাম এবং শহরে এই জায়গাগুলো লোকাল গভর্নমেন্টের মাধ্যমে এই সাপোর্টটা দরকার। এটার জন্য স্পেশালি বাজেটে কি আছে, 3 তারিখে কি আসবে আমি জানি না। এই জায়গাটা কিন্তু আমার নিজের মনের মধ্যে এখন প্রশ্ন। তার কারণ সবাই বলছে যে তাদেরকে চাল দেন, ডাল দেন, বিভিন্নভাবে ক্যাশ সাহায্য দেন, কিন্তু কেউ কিন্তু নেট অ্যাক্সেসিবিলিটির কথা বলছেন। আর কালো টাকা নিয়ে যে কথাটা বলা হচ্ছে, এটা ইন জেনারেল, আমি তরুণদের ভাবনা নিয়ে বলছি না। আমার এখানে একটা বিশেষ মত আছে। বিশেষ মতামত হচ্ছে, যদি কালো টাকাকে আসলেই সাদা করতে চান তাহলে কিন্তু এই 10% সিস্টেম, যেটা 10% দিয়ে ডিক্লারেশন করলে, যারা কিন্তু কালো টাকার মালিক 10% ডিক্লারেশনে ব্যাংকে রাখবে না, কিন্তু টাকা ব্যাংকে রাখা কিন্তু রিস্কি। তার কারণ 2 দিন পরে আপনার পলিসি শিফট হয়ে যদি যায়, আবার তাকে ধরেন আগের ডেটা দিয়ে, এই ভয়ে কিন্তু সে ডিক্লারেশন প্রপারলি করবে। তাহলে বিকল্প কি? বিকল্প হচ্ছে, যদি কালো টাকাকে সাদা করার জন্য একটা বিশেষ বন্ড তৈরি করা যায়, সেই বন্ডটা মার্কেটেবল হবে, অন্যান্য সিকিউরিটির মতো ট্রেডেবল হবে সেকেন্ডারি মার্কেটে, এবং সেখানে ডিক্লারেশন ছাড়াই যে কেউ ইনভেস্ট করতে পারে। তাহলে দেশের টাকা দেশে থাকবে, বিদেশে নিয়ে কেউ এই টাকাকে নিরাপদ করতে চাইবে। আমার মনে হয়। আর আরেকটা হলো ক্যাশ ট্রানজাকশন কমানো। ক্যাশ ট্রানজাকশন, বাংলাদেশের মতো এত ক্যাশ ট্রানজাকশন, এখানে তো দুর্নীতি হবে। যেখানে ক্যাশ ট্রানজাকশন সেখানে দুর্নীতি হতে বাধ্য। এখানে অটোমেশন করতে হবে, কার্ডের ব্যবহার বাড়াতে হবে। আমি একটা উদাহরণ দেই, আমি একটা সেমিনারে বাহরাইন গিয়েছিলাম। বাহরাইন তো অনেক টাকা পয়সার মালিক। 7 দিনের মতো আমি ছিলাম। 7 দিন পরে আমি যখন ফিরে আসবো হোটেলে, আমি বলছি যে আমাকে 2টা বাহরাইনি দিনার দেন। তখন তারা হেসে দিয়ে বলে আমি বাংলাদেশি ডলার তাদের কাছে দিয়েছি, আমেরিকান ডলার দিয়েছি তাদের কাছে। তারপর আমাকে এটা চেঞ্জ করে বাহরাইনি দিনার দিয়েছে। 7 দিনে আমি বাহরাইনি দিনার কি জিনিস দেখি নাই। তারপরে আমি বাহরাইনের সব ধরনের কেনাকাটা, এমনকি 2 দিনার 3 দিনারের ট্রানজাকশনও করেছি। এইটাই হচ্ছে অটোমেশন, অর্থাৎ ক্যাশলেস সোসাইটি। এইটা যতদিন পর্যন্ত না করা গেছে ততদিন পর্যন্ত আপনি যত ডিক্লারেশন 10% কেন 20%, 50% এর ডিক্লারেশন দিলেও কিন্তু হবে। যদি আমি ক্যাশ বস্তা ভরে নিয়ে যাই তাহলে আমি তো ঘুষ দিবই।
এই যে ক্যাশ লেনদেনের এটা বন্ধ করতে হবে, যে মেজর ট্রানজাকশন ক্যাশে হবে, কার্ডের মাধ্যমে বা অনলাইন ট্রানজাকশন। এটা করলেই কিন্তু ট্যাক্স কালেকশনও বাড়বে, সৎভাবে মানুষ থাকার একটা কালচার তৈরি হবে এবং দীর্ঘমেয়াদে দেশের উন্নতি হবে। আমি আশা করি আমাদের এই যে আজকের যে আলোচনা, বাংলাদেশ টাইমস যে উদ্যোগ নিয়েছে, বিশেষ করে তাজিব হাসান সম্পাদক এবং অন্যান্য আরো যারা আলোচক বৃন্দ আছেন, বিশেষ করে দুজন বিশেষ অতিথি অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন, যারা বিশেষভাবে আমাদের এই আলোচনা শুনেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটা প্রশ্ন আসছে, আমি যেহেতু আমার রিলেটেড এই জন্য আমি একটু বলি। দেখলাম ডিসপ্লেতে যে প্রিন্ট করলে কি হয়, টাকা ছাপিয়ে ঘাটতি বাস্তবায়ন করলে কি অসুবিধা। টাকা ছাপানোটা সবচেয়ে রিস্কি এই কারণেই, এটা কিন্তু আসলে ইনফ্লেশন বাড়াবে, মুদ্রাস্ফীতি বাড়াবে, এটাই সবচেয়ে বড় রিস্ক। তবে সীমিত পরিসরে টাকা ছাপানো যেতে পারে ইমার্জেন্সি মিট করার জন্য। তবে আমার মনে হয় যদি ট্রেডেবল সিকিউরিটি বা স্পেশাল বন্ড তৈরি করা যায়, যে বন্ডে কালো টাকা উইদাউট ডিক্লারেশন ইনভেস্ট করা যাবে। আমি সঞ্চয়পত্রের কথা বলছি না, তার কারণ সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট অনেক হাই, এর চাইতে বেশি ইন্টারেস্ট রেট দিয়ে আরেকটা বন্ড আমি ইন্ট্রোডিউস করার কথা বলছি না। 10% কাছাকাছি রেখে একটা বন্ড যদি করা যায় এবং সেটা বিশেষভাবে এখানে ইনভেস্ট করলে কারণ জানতে চাইবে না, যে কি কারণে এই টাকাটা কোথা থেকে আসলো, সোর্স জানা দরকার পড়বে। এটা একেবারে আইন করে সংসদে পাশ করে দিতে হবে, যাতে পরবর্তীতেও তাকে ধরা যায়। তাহলে দেখবেন কালো টাকা অনেকে ইনভেস্ট করবে, দেশের টাকা দেশেই থাকলো, কিন্তু এই টাকা তো আপনি দেশের কাজে ব্যয় করতে পারছেন। অনেকে যারা বলবেন যে না এটা তো আদর্শ বিরোধী, কিন্তু এই টাকা তো দেশের বাইরে চলে যাচ্ছে। তাহলে দেশের ভিতরে যদি আমি একটা রাখার মেকানিজম করতে পারি, তাহলে সেটা খারাপ, সেটা তো করা যায়। আমি সেটাকে খুব বেশি অনৈতিক মনে করি না, তার কারণ করাপশন তো আমরা রোধ করতে পারি না। এবং আমাদের যে আনরেকর্ডেড ইকোনমি, সেটার সাইজ তো প্রায় রেকর্ডেড ইকোনমির 100%, প্রায় সমান। তো সেটা তো আমরা বন্ধ করতে পারি না, কিন্তু এখানে ট্যাক্স দেওয়ার তো কোনো ইয়ে নাই, ব্যবস্থা নাই। যেমন যার মুদির দোকান আছে, যার রাস্তায় একটা দোকান আছে, ধরেন ফুটপাতের দোকান আছে, সে তো চাঁদা দিচ্ছে অন্য কাউকে, আমি নাম বলছি না কাকে দিচ্ছে, আপনারা বুঝে নেবেন। সরকার তো সেই টাকা পাচ্ছে না। তাহলে আমি যদি বলি যে না ঠিক আছে, তোমাকে আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, তুমি দয়া করে মাসে সরকারকে 100 টাকা ট্যাক্স দিও, সে অনলাইনে বা বিকাশের মাধ্যমে 100 টাকা ট্যাক্স দিও, তাহলে সেই 100 টাকা কম ট্যাক্স, কিন্তু তারপরেও কিছু কালেকশন হবে। এই যে দৈনিক 500 টাকা করে চাঁদাবাজি, সেটা বন্ধ করতে হবে। সেটা বন্ধ না করলে এই টাকা তো আসলে দেশ পাচ্ছে না, সরকার পাচ্ছে না। এই জায়গাতে আমার মনে হয় শক্ত একটা অবস্থান দরকার। আমি আর ডিটেইল আলোচনা করলাম না, তার কারণ এগুলো খুবই সেন্সিটিভ, তার কারণ এগুলো নিয়ে আলোচনা করা অনেক রিস্কি। কিন্তু তারপরেও সত্য কথা মাঝে মাঝে বলতে হয়, কিছু না কিছু তো বলতেই হয়। আমার মনে হয় যে এই যে আলোচনা বা আয়োজন, এটা খুবই দরকার ছিল। সবচেয়ে ভালো যে জিনিসটা এই আলোচনার মধ্যে আমি যেটা পেয়েছি, এখানে কোনো রাজনীতি নাই, শুধু অর্থনীতি নিয়ে সবাই আলোচনা করেছে। বাজেট আলোচনা এরকমই হওয়া উচিত, যদিও এবছর বাজেট আলোচনার টকশো অনেক কম হয়েছে করোনার কারণে, কিন্তু আমার মনে হয় যে তারপরেও আলোচনা দরকার। তার কারণ কোভিড এর কারণে তো অর্থনীতি থেমে না, অর্থনীতি তো তার নিজস্ব চালিকা শক্তির মাধ্যমে আগাচ্ছে এবং মানুষের বয়স তো বেড়ে যাচ্ছে, চাকরির বয়স তো পার হয়ে যাচ্ছে। অতএব এই জিনিসগুলো ভাবা উচিত। যেসব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে করোনার কারণে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, সেগুলোকে কিভাবে আবার পুনঃস্থাপন করা যায়, পুনর্বাসন করা যায়, সেটার জন্য কিন্তু ভাবনা দরকার। তার কারণ ওখানে কিন্তু অনেক তরুণ তরুণী তারা কিন্তু লেখাপড়া করে, তারা কিন্তু কোথায় যাবে করোনার পরে, এই বিষয়টা নিয়েও কিন্তু ভাবা দরকার আছে। এই যে ধনী গরিবের মধ্যে যে ডিজিটাল ডিভাইড, এটা যদি সরকার যদি মিনিমাইজ না করে, কেউ পৃথিবীর কেউ সেটা হেল্প করতে পারবে। যে গরিবের হাতে মোবাইল নাই, ইন্টারনেট নাই,
যার মাসিক বেতন 4,000 টাকার কম, তাকে কিন্তু সরকারকেই এগিয়ে আসতে হবে, তাকে মোবাইল ডেটা দিয়ে বা যেভাবেই হোক নেটওয়ার্কের মধ্যে আনতে। এটা কিন্তু আসলে আর কেউ করতে পারবে না, ওয়ার্ল্ড ব্যাংকও পারবে না, IMF ও এসে করবে। এই জন্য এই বিষয়গুলো আমাদের নিজস্ব প্রবলেম। এই অসমতা কিন্তু দূরীকরণ দরকার। শুধু সরকারি খাতের শিক্ষা প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন তারা অনলাইন 1 বছর ধরে চালাচ্ছেন না, এটা কিন্তু ঠিক না। আমার মনে হয় 1 বছর এইভাবে বসিয়ে রাখা, আপনাদের উচিত ছিল 1 বছর তাদেরকে পড়ানো, অনলাইনে পড়ানো, তারপর পরীক্ষা যেভাবেই হোক অনলাইন। কেন হার্ভার্ড MIT তারা পরীক্ষা নিচ্ছে না? তারাও তো অনলাইনে নিচ্ছে। তাদের ডিগ্রি যদি অ্যাকসেপ্টেড হয়, তাহলে বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অ্যাকসেপ্টেড হবে না কেন? আমার প্রশ্ন এটা। এই ধরনের ব্যাকওয়ার্ড মন মানসিকতা আমাদের কেন থাকবে? করোনাকালীন সময়ে অনলাইনে লেখাপড়া ফেস টু ফেসের মতো হবে না, কিন্তু তার মানে এই না যে লেখাপড়া পুরো বন্ধ করে বাচ্চাদেরকে বসিয়ে রাখতে হবে। কলেজ গোয়িং স্টুডেন্টদেরকে 1 বছরের বেশি আপনি বসিয়ে রাখবেন, এটা তো কোনো আসলে সমাধান। আমি এটার সাথে স্ট্রংলি ডিসএগ্রি করি। যখন যে সরকারি আসুক এটা আমি সাপোর্ট করব না। অবশ্যই অনলাইন ফ্যাসিলিটি দিতে হবে। এখানে আপনি একটা সাবসিডি দেন, খালি কয়েকটা সেক্টরকে সিলেক্টেড দিলে হবে না। এই যে কিছুদিন আগে দেখলাম রেস্টুরেন্ট ওয়ার্কাররা তারা বলছে আমরা তো কিছু পাই নাই, আমরা 1 বছর ধরে বেকার আছি। ট্যুরিজম হোটেলে যারা কাজ করছে তারা বলছে আমরা তো কিছু পাই নাই। কয়জনকে আপনি দিবেন? তার চেয়ে যদি শিক্ষা খাতে অল্প টাকা দিয়েও যদি অটোমেশনটা রাখা যেত, অনলাইন এডুকেশনটা রাখা যেত, এখনো সময় আছে আমার মনে হয়। তার কারণ করোনা একেবারেই শেষ হয়ে যাবে হঠাৎ করে এইটা ধারণা করে আসলে পলিসি মেকিং করা উচিত। পলিসি মেকিং করা উচিত যে করোনা উইল কন্টিনিউ ফর ফিউ মোর মান্থস, এটা ধরে তারপরে আমার মনে হয় বাজেট করা দরকার। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার বক্তৃতা শোনার জন্য, এবং আমার মনে হয় যে আমি অনেক কিছু শিখেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি বিশেষ করে বাংলাদেশ টাইমস এবং তার পেছনে যারা আছেন কলাকুশলী, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আশা করি জাতি অবিলম্বে এই করোনা থেকে মুক্তি পাবে। আমরা আবার ফেস টু ফেস বাংলাদেশ টাইমস এর অফিসে গিয়ে বসে ইন্টারভিউ দিতে পারবো, এবং সবার সাথে আলোচনা করতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আবার দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব গোবিন্দ গোস্বামী আপনার চমৎকার বিশ্লেষণধর্মী আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সম্মানিত অতিথিগণ কথা বলেছেন আসন্ন 2021-22 অর্থ বছরের বাজেট নিয়ে। ওনারা বেশ কিছু বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছি। আমি তাহাজিব হাসান।